আমাকে ছাড়ো বলছি। তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির সামান্য একজন বডিগার্ড? তোমার সাহস কি করে হয় আমার এত কাছে আসার? আমি আমার ডিউটি করছি ম্যাম, আর আমার ডিউটি হলো আপনাকে সুরক্ষিত রাখা। আপনি নিজের ইচ্ছে মতো মাঝরাতে একা বাড়ির বাইরে যেতে পারেন না। মেহজাবিনের দুই হাত শক্ত করে ধরে তাকে দরজার সাথে চেপে দাঁড় করিয়ে রেখেছে আরিয়ান। মেহজাবিনের শ্বাস প্রশ্বাস দ্রুত বইছে, রাগে তার ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। আরিয়ানের চওড়া বুকের খুব কাছে থাকায় তার শরীরের উষ্ণতা স্পষ্ট টের পাচ্ছে মেহজাবিন। আরিয়ানের চোখের দৃষ্টি তীক্ষ্ণ, কিন্তু সেখানে কোনো ভয় বা দ্বিধা নেই। মেহজাবিন যতবারই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, আরিয়ানের হাতের বাঁধন যেন আরো শক্ত হচ্ছে। একটা অদ্ভুত শিহরণ মেহজাবিনের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে এই লোকটার উপর প্রচন্ড বিরক্ত, অথচ এই নৈকট্য তাকে এক অজানা অনুভূতিতে ভাসিয়ে দিচ্ছে। আরিয়ানের পেশিবহুল হাতগুলোর স্পর্শ তার নরম ত্বকে এক তীব্র উত্তেজনার সৃষ্টি করছে। আমি কোথায় যাব, কার সাথে যাব, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি আমাকে বাধা দেওয়ার কে? আমার বাবার টাকায় তোমার সংসার চলে, এটা ভুলে যেও না। চৌধুরী সাহেব আমাকে আপনার ছায়া হয়ে থাকার নির্দেশ দিয়েছেন। আপনি যদি এখন একটা পাও দরজার বাইরে রাখেন, আমি আপনাকে কাঁধে তুলে নিজের ঘরে বন্দি করে রাখব। তখন আপনার বাবার টাকাও আপনাকে বাঁচাতে পারবে না। আরিয়ানের গভীর এক গম্ভীর গলা শুনে মেহজাবিন কিছুটা থমকে গেল। লোকটার কথায় কোনো রসিকতা নেই, সে যা বলছে তাই করার ক্ষমতা রাখে। মেহজাবিনের বুক ধক করে উঠল। আরিয়ানের এই রাফ অ্যান্ড টাচ আচরণ তার অহংকারে আঘাত করলেও ভেতরে ভেতরে সে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। আরিয়ান আস্তে করে মেহজাবিনের হাত ছেড়ে দিয়ে দুই পা পিছিয়ে গেল, কিন্তু তার দৃষ্টি মেহজাবিনের ওপর থেকে এক মুহূর্তের জন্যেও সরল না। মেহজাবিন আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে চলে গেল। দরজাটা সজোরে বন্ধ করার শব্দ পুরো করিডোরে প্রতিধ্বনিত হলো। আরিয়ান ঠোঁটের কোণে হালকা হেসে নিজের পজিশনে ফিরে গেল। পরদিন সকাল, চৌধুরী ভিলার বিশাল ডাইনিং টেবিলে সবাই নাস্তা করতে বসেছে। টেবিল ভর্তি রকমারি খাবার। কাশেম চাচা ট্রে হাতে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। চৌধুরী সাহেব গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন। রবিনা চৌধুরী ছেলের বউ নিপাকে কি যেন বুঝিয়ে বলছেন। মেহজাবিন এখনো নিচে নামেনি। বাবা, মেহজাবিনের জন্য নতুন যে বডিগার্ড রেখেছেন, ছেলেটাকে আমার খুব একটা সুবিধের মনে হয় না। কাল রাতে দেখলাম মেহজাবিনের ঘরের সামনে কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। নিপা ঠিকই বলেছে বাবা, আরিয়ান ছেলেটা বড্ড বেশি নাক গলায়। মেহেরজাবিন তো ওর যন্ত্রণায় স্বাধীনভাবে শ্বাসও নিতে পারছে না। তোমরা কি মনে করো আমি না বুঝে আরিয়ানকে নিয়োগ দিয়েছি? সাদাবের লোক মেহজাবিনের পিছু নিয়েছে। রহমান সাহেব আমার ক্ষতি করার জন্য যে কোনো স্তরে নামতে পারে। মেহজাবিনের সুরক্ষার জন্য আরিয়ানের চেয়ে যোগ্য আর কেউ নেই। কিন্তু তাই বলে ছেলেটা মেহজাবিনকে সারাক্ষণ এমন চোখে চোখে রাখবে? মেয়েটার তো নিজস্ব একটা জীবন আছে। এমন সময় সিঁড়ি দিয়ে গটগট করে নেমে এলো মেহজাবিন। পরনে তার দামি ডিজাইনার থ্রি পিস, চুলগুলো খোলা, চোখে কালো সানগ্লাস। তার পেছনেই কয়েক কদম দূরত্ব বজায় রেখে শান্ত পায়ে হেঁটে আসছে আরিয়ান। আরিয়ানের পরনে কালো শার্ট এবং কালো প্যান্ট। শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, যার ফলে তার পেশিবহুল হাতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিলে এসে মেহজাবিন ধপ করে একটা চেয়ার টেনে বসলো। বাবা, আমি আজ থেকে আর ইউনিভার্সিটিতে যাব না। যদি যেতেই হয় তবে জল্লাদকে বাড়িতে রেখেই যাব। আমি ক্লাসে যাই, সে ক্লাসের দরজায় দাঁড়িয়ে থাকে, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি এসব আর সহ্য করতে পারছি না। মা, মেহজাবিন জেদ করো না। আরিয়ান তোমার ভালোর জন্যই তোমার সাথে থাকে। তুমি তো জানো পরিস্থিতি কতটা খারাপ। আমার কোনো কথা শোনার দরকার নেই। এই লোকটা গতকাল রাতে আমার সাথে যে আচরণ করেছে, এরপর আমি একে এক মুহূর্ত আমার আশেপাশে দেখতে চাই না। মেহজাবিনের কথায় সবাই অবাক হয়ে তাকালো। নিপা ভ্রু কুঁচকে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, যেন এসব তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না। কাশেম চাচা ভয়ে ভয়ে মেহজাবিনের প্লেটে একটা স্যান্ডউইচ তুলে দিলেন। মা জননী, মাথা ঠান্ডা করে খেয়ে নাও, সকাল সকাল রাগ করতে নেই। আমার খিদে নেই। মেহজাবিন প্লেটটা ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই মেইন ডোর দিয়ে হাসতে হাসতে প্রবেশ করলো তানিয়া এবং রফিক সাহেব। রফিক সাহেবের মুখে একটা কুটিল হাসি, যা দেখে মনে হয় সে মনে মনে অন্য কোনো ছক কষছে। তানিয়ার চোখ প্রথমেই গিয়ে পড়লো আরিয়ানের ওপর। আরিয়ানকে দেখলেই তানিয়ার চোখ চকচক করে ওঠে। গুড মর্নিং এভরিওয়ান। কি ব্যাপার মেহজাবিন আপু,
সকাল সকাল এত রেগে আছিস কেন? আরে ওর তো কথায় কথায় রাগ, কিন্তু আমার তো অন্য একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। রফিক, তুমি কি রহমান সাহেবের সাথে জমিটা নিয়ে কথা বলেছিলে? হ্যাঁ, কথা তো বলছিলাম, কিন্তু রহমান সাহেব তো শর্ত জুড়ে দিয়েছেন। তিনি চান শাদাবের সাথে মেহজাবিনের বিয়েটা হোক, তাহলে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। অসম্ভব। রহমান সাহেবের ছেলের হাতে আমি আমার মেয়েকে তুলে দেব? শাদাব একটা ড্রাগ অ্যাডিক্ট আর গুন্ডা। এই প্রস্তাব তুমি আমাকে দ্বিতীয়বার দেবে না রফিক। চৌধুরী সাহেবের ধমক খেয়ে রফিক সাহেব চুপ হয়ে গেলেন, কিন্তু তার চোখের দৃষ্টি অন্য কথা বলছিল। এদিকে তানিয়া সবার অলক্ষ্যে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। মেহজাবিন আর চোখে সেটা খেয়াল করলো। আরিয়ান ভাইয়া, আপনি তো দিন দিন আরও হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন। কালো শার্টে আপনাকে একদম হিরোদের মতো লাগছে। ধন্যবাদ ম্যাম। শুধু ম্যাম কেন, আমাকে তানিয়া বলে ডাকবেন। আচ্ছা, আজ বিকেলে কি আপনি ফ্রি আছেন? আমাকে একটু শপিং মলে নিয়ে যেতে পারবেন? তানিয়ার কথায় মেহজাবিনের শরীরে যেন আগুন ধরে গেল। সে বুঝতে পারছে না কেন তার এত রাগ লাগছে। একজন বডিগার্ডের সাথে তার চাচাতো বোন ফ্ল্যাট করছে, এতে তার তো খুশি হওয়ার কথা, কিন্তু তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে জ্বলছে। তানিয়া, ও আমার বডিগার্ড। তো শপিংয়ের ব্যাগ টানার জন্য ওকে বাবা টাকা দিয়ে রাখেনি। আরিয়ান, তুমি গাড়ি রেডি করো, আমি ইউনিভার্সিটিতে যাব। মেহজাবিন রাগে পা ঠুকতে ঠুকতে বাইরে চলে গেল। আরিয়ান তানিয়াকে হালকা মাথা নেড়ে সম্মান জানিয়ে মেহজাবিনের পিছু নিল। তানিয়া মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। ইউনিভার্সিটির বিশাল ক্যাম্পাস। মেহজাবিন তার বেস্ট ফ্রেন্ড শাইমার সাথে ক্যাফেটেরিয়ায় বসে কফি খাচ্ছে। আরিয়ান একটু দূরে একটা পিলারে হেলান দিয়ে সতর্ক দৃষ্টিতে চারপাশে খেয়াল করে রাখছে। শাইমা কফিতে চুমুক দিয়ে আরিয়ানের দিকে তাকালো। দোস্ত, তোর বডিগার্ডটা কিন্তু আসলেই খুব হট। ওই দেখ, ইউনিভার্সিটির অর্ধেক মেয়ে ওর দিকে হা করে তাকিয়ে আছে, আর ও কেমন কুল মুডে দাঁড়িয়ে আছে। তোর তো লাক খুব ভালো। তুই থামবি সাইমা? এই লোকটার জন্য আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। রাতে একটু বারান্দায় গিয়ে দাঁড়াবো, সেখানেও দেখি নিচেও টর্চ হাতে পাহারায় দাঁড়িয়ে আছে। কোনো প্রাইভেসি নেই আমার জীবনে। আঙ্কেল তো তোর নিরাপত্তার জন্যই রেখেছেন। শাদাবের যা অবস্থা, কখন কি করে বসে তার তো ঠিক নেই। আমি সাদাবকে ভয় পাই না। আমার বাবা চৌধুরী সাহেব, কেউ আমার গায়ে হাত দেওয়ার সাহস করবে না। মেহজাবিন কথাগুলো বলতেই হঠাৎ ক্যাফেটেরিয়ার পরিবেশ ভারী হয়ে উঠল। কয়েকজন স্টুডেন্ট ভয়ে সরে দাঁড়ালো। ক্যাফেটেরিয়ার দরজা দিয়ে সদল বলে প্রবেশ করলো শাদাব। পরনে তার চামড়াই জ্যাকেট, চোখে রঙিন চশমা, মুখে একটা বাজে হাসি। তার সাথে কাল্লু এবং আরো কয়েকজন লোক। শাদাব সোজা হেঁটে এসে মেহজাবিনদের টেবিলের সামনে দাঁড়ালো। আরিয়ান দূর থেকে ব্যাপারটা খেয়াল করলো, কিন্তু এখনই কোনো পদক্ষেপ না নিয়ে সতর্ক হয়ে এগিয়ে আসতে শুরু করলো। হ্যালো বিউটিফুল, অনেকদিন পর দেখা। কেমন আছো আমার হবু বউ? হ্যাঁ, মুখ সামলে কথা বল সাদাব। আমি তোর হবু বউ নই। আর তুই এখানে কি করছিস? এটা ইউনিভার্সিটি, তোর বাপের গুন্ডামির জায়গা নয়। আরে জান, এত রাগ করো কেন? তোমার বাবা তো আমার প্রস্তাবে রাজি হচ্ছেন না, তাই ভাবলাম আমি নিজেই এসে আমার হবু বউকে নিয়ে চলে যাই। চলো, কাজই রেডি আছে, আজই বিয়েটা সেরে ফেলি, কি বলো? শাদাব কথাগুলো বলেই মেহজাবিনের হাত ধরার জন্য এগিয়ে গেল। মেহজাবিন ভয়ে পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করলো। শাইমা চিৎকার করে উঠল, কিন্তু শাদাবের হাত মেহজাবিন পর্যন্ত পৌঁছানোর আগেই মাঝপথে একটা শক্ত হাতের মুঠোয় আটকা পড়ে গেল। শাদাব চমকে উঠে তাকালো। ম্যামের অনুমতি ছাড়া তাকে স্পর্শ করার অধিকার কারো নেই। হাতটা সরিয়ে নিন, নইলে এই হাত আর আপনার শরীরে থাকবে না। আরিয়ানের গলা খুব শান্ত, কিন্তু তার চোখের আগুন যে কোনো মানুষকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। শাদাব আরিয়ানকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসলো। এই, তুই কেন চৌধুরী সাহেবের পোষা কুকুর 2 টাকার বডিগার্ড হয়ে আমার কাজে বাধা দিতে আসছিস? কাল্লু, কাল্লু, এই লোকটাকে এখান থেকে সরা, আর এই মেয়েকে গাড়িতে তোল।
কাল্লু তার বিশাল শরীর নিয়ে আরিয়ানের দিকে তেড়ে এলো। তার হাতে একটা স্টিলের রড। কাল্লু রডটা তুলে আরিয়ানের মাথায় আঘাত করতে গেল, কিন্তু আরিয়ানের এক চুলও নড়ল না। শেষ মুহূর্তে সে হালকা করে মাথাটা সরিয়ে নিল। রডটা বাতাসে শো করে আওয়াজ তুলে নিচে নেমে গেল। চোখের পলকে আরিয়ান কাল্লুর ডান হাত ধরে একটা মোচড় দিল। ক্যাফেটেরিয়ার সবাই স্পষ্ট শুনতে পেল হাড় ভাঙার মটমট শব্দ। কাল্লু ব্যথার চিৎকার করে মেঝেতে বসে পড়ল। এই 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 তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। সাদাবের বাকি 3 গুন্ডা একসাথে আরিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ল। মেহজাবিন ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু যখন সে চোখ খুলল দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। আরিয়ানের প্রতিটি মুভমেন্ট এত দ্রুত এবং নিখুঁত যে মনে হচ্ছে সে কোনো বিশেষ ট্রেনিং প্রাপ্ত কমান্ডো। কয়েক সেকেন্ডের মধ্যে গুন্ডাগুলো ক্যাফেটেরিয়ার এদিক সেদিক ছিটকে পড়ল। কারো নাক দিয়ে রক্ত ঝরছে, কেউ ব্যথায় কোকাচ্ছে। আরিয়ান নিজের শার্টের কলারটা ঠিক করে সাদাবের দিকে তাকালো। ম্যামের দিকে আর একবার তাকালে আপনার চোখ দুটো উপরে আমি কাকের খাবার বানাবো। এটা আমার প্রথম এবং শেষ ওয়ার্নিং। সাদাবের চোখে এবার স্পষ্ট ভয় ফুটে উঠল। সে বুঝতে পারলো এই লোকটা সাধারণ কোনো বডিগার্ড নয়। সে পিছু হটতে শুরু করলো। তুই আমাকে চিনিস না, এর ফল তোকে ভোগ করতে হবে। আমি তোকে শেষ করে দেবো। সাদাব তার গুন্ডাদের ফেলে রেখেই দৌড়ে পালিয়ে গেল। ক্যাফেটেরিয়ার সবাই স্তব্ধ হয়ে পুরো ঘটনাটা দেখলো। আরিয়ান শান্ত পায়ে মেহজাবিনের কাছে এসে দাঁড়ালো। মেহজাবিনের বুক তখনও ভয়ে ধুকপুক করছে। সে আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি ঠিক আছেন ম্যাম? হ্যাঁ, আমি ঠিক আছি। চলুন আমরা এখনই বাড়ি ফিরে যাব, পরিবেশটা নিরাপদ নয়। আরিয়ান আর কোনো কথা না বলে সামনে হাঁটতে শুরু করলো। মেহজাবিন শাইমাকে বিদায় জানিয়ে আরিয়ানের পিছু নিল। তার মনের ভেতরে এখন আর রাগ নেই, বরং লোকটার প্রতি এক ধরনের মুগ্ধতা তৈরি হচ্ছে। এই প্রথম মেহজাবিন অনুভব করলো আরিয়ানের আশেপাশে সে নিজেকে কতটা সুরক্ষিত মনে করে। গাড়িতে ফেরার পথটা একদম নীরব ছিল। আরিয়ান ড্রাইভ করছে আর মেহজাবিন পেছনের সিটে বসে বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে ড্রাইভিং সিটে বসা লোকটার দিকে। হঠাৎ গাড়িটা একটা ব্রেক কষে থেমে গেল। মেহজাবিন সামনের দিকে ঝুঁকে পড়ল। কি হলো? গাড়ি থামালে কেন? আরিয়ান কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে গেল। মেহজাবিন দেখলো রাস্তাটা একদম ফাঁকা। একটা নির্জন রাস্তায় তারা দাঁড়িয়ে আছে। আরিয়ান পেছনের দরজা খুলে মেহজাবিনের দিকে হাত বাড়িয়ে দিল। নিচে নামুন ম্যাম। কেন? আমরা তো এখনো বাড়ি পৌঁছাইনি। আমি যা বলছি তাই করুন, নিচে নামুন। আরিয়ানের গলার স্বরে এমন একটা কাঠিন্য ছিল যে মেহজাবিন আর কোনো প্রশ্ন না করে গাড়ি থেকে নেমে এলো। আরিয়ান মেহজাবিনকে গাড়ির সাথে চেপে ধরলো। মেহজাবিনের হৃদস্পন্দন আবার বেড়ে গেল। আরিয়ানের চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। আমি আপনাকে বলেছিলাম একা কোথাও না যেতে। আজ যদি আমি সঠিক সময় না পৌঁছাতাম কি হতো বুঝতে পারছেন? আপনার ওই জেদ আর অহংকার আপনাকে বাঁচাতে পারতো। আরিয়ানের মুখটা মেহজাবিনের মুখের একদম কাছাকাছি। আরিয়ানের উষ্ণ শ্বাস মেহজাবিনের মুখে আছড়ে পড়ছে। মেহজাবিনের সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। সে আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছিল না। আমি বুঝতে পারিনি সাদাব ওখানে আসবে। আমাকে প্লিজ একটু ছাড়ো, লাগছে আমার। লাগুক, আপনার এই জেদ ভাঙা খুব জরুরি। আপনি ভাবেন পুরো দুনিয়া আপনার বাবার কথাই চলে, কিন্তু বাইরের দুনিয়াটা অনেক বেশি ভয়ঙ্কর মেহজাবিন। আর সেখানে আপনাকে রক্ষা করার জন্য সবসময় আপনার বাবা থাকবে না। আরিয়ান এই প্রথম মেহজাবিনকে ম্যাম না বলে তার নাম ধরে ডাকলো। মেহজাবিনের কানে নিজের নামটা আরিয়ানের গলায় শুনে এক অন্যরকম মধুর ঠেকলো। আরিয়ানের হাত মেহজাবিনের কোমরে শক্ত হয়ে বসলো। মেহজাবিন চোখ বন্ধ করে ফেললো। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। তার উচিত আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, কিন্তু তার শরীর যেন বিদ্রোহ করছে। সে চাইছে আরিয়ান আরো একটু কাছে আসুক। তুমি কি জানো তুমি লিমিট ক্রস করছো? আমি জানি, আর এটাও জানি আপনি চাইছেন আমি লিমিট ক্রস করি। আরিয়ানের কথায় মেহজাবিন চোখ খুলে তাকালো। তার গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। আরিয়ান মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে তার মুখটা আরো একটু এগিয়ে নিয়ে এলো। তাদের ঠোঁটের দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চি। মেহজাবিনের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে আরিয়ানের ঘাড়ের কাছে থাকা পেশিগুলোর ওঠানামায় স্পষ্ট দেখতে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আরিয়ানের পকেটে থাকা ওয়াকিটকিটা বেজে উঠল। হ্যাঁ রনি, ম্যাম আমার সাথেই আছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছাচ্ছি। ওভার অ্যান্ড আউট।
আরিয়ান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বাকি রাস্তাটা দুজনেই একদম চুপচাপ পার করলো, কিন্তু এই নিরাপত্তার ভাষা ছিল অনেক গভীর। চৌধুরী ভিলার কাছে আসতেই মেহজাবিন বুঝতে পারলো তার ভেতরের পৃথিবীটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ওই রাশভারী কাঠখোট্টা আর প্রচন্ড আকর্ষণীয় বডিগার্ডটা। বাড়িতে পৌঁছতেই এক বিশাল হট্টগোল। মিস্টার জহির ড্রয়িং রুমে বসে আছেন, চৌধুরী সাহেব রাগে পায়চারি করছেন, রবিনা চৌধুরী কাঁদছেন। আরিয়ান, মেহজাবিন ঠিক আছে? সাদাব ওর কোনো ক্ষতি করতে পারেনি তো? ম্যাম, সম্পূর্ণ সুরক্ষিত আছেন স্যার। স্যার, রহমান সাহেব আমাদের কোম্পানির অনেকগুলো শেয়ার গোপনে কিনে নিয়েছেন। তিনি হুমকি দিয়েছেন, যদি মেহজাবিনের সাথে শাহাবাদের বিয়ে না দেন তবে তিনি পুরো কোম্পানি ধ্বংস করে দেবেন। মেহজাবিন দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। তার পৃথিবী যেন থমকে গেল। সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের মুখে কোনো ভাবান্তর নেই, কিন্তু তার চোখ দুটো বলছে অন্য কথা। সে যেন অনেক বড় কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে। জহির সাহেব, আপনি কি বলছেন এসব? রহমান আমার কোম্পানির শেয়ার কিভাবে কিনলো? পরিচালকরা আমাকে কিছু না জানিয়ে শেয়ার বিক্রি করে দিল? স্যার, রহমান সাহেব অনেক দিন ধরেই তলে তলে এই কাজটা করেছিলেন। আমাদের কয়েকজন পরিচালককে তিনি ভয় দেখিয়ে বা জিম্মি করে শেয়ারগুলো নিজের নামে করে নিয়েছেন। এখন তিনি কোম্পানির 35% শেয়ারের মালিক। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, সাদাবের সাথে মেহজাবিন ম্যামের বিয়ে না হলে তিনি পুরো কোম্পানি পথে বসিয়ে দেবেন। ভাইজান, আমি তো আগে বলেছিলাম রহমান সাহেবের সাথে আমাদের শত্রুতা করা ঠিক হচ্ছে না। এখন দেখুন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় জেদ না ধরে মেহজাবিনের সাথে শাহাদাবের বিয়েটা দিয়ে দেওয়া উচিত। মেয়ে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে। চাচা ঠিকই বলেছেন বাবা। একটা সাধারণ ছেলের জন্য আমরা আমাদের এত বড় ব্যবসার সাম্রাজ্য ধ্বংস হতে দিতে পারি না। সাদাব একটু রাগচটা ঠিকই, কিন্তু বিয়ে হলে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মেহজাবিনেরও তো বয়স হচ্ছে। ওর এমন বেপরোয়া চলাফেরা আর কতদিন মানবো আমরা? আজ ইউনিভার্সিটিতে গুন্ডা এসেছে, কাল তো বাড়িতেও হামলা হতে পারে। নিজের মেয়ের জন্য পুরো পরিবারকে বিপদে ফেলাটা কি বুদ্ধিমানের কাজ হবে বাবা? ভাবি, তুমি তোমার সীমা অতিক্রম করছো। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর চাচা, আপনি কার পক্ষে কথা বলছেন? যে সাদাব আজ আমাকে সবার সামনে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল, আপনি আমাকে তার হাতে তুলে দিতে চাইছেন? আহা মেহজাবিন, তুই চুপ কর তো মা। বড়রা কথা বলছে, তুই এর মধ্যে কথা বলছিস কেন? তোর বাবা যেটা ভালো বুঝবে সেটাই করবে। মা, তুমিও চাচার কথায় সায় দিচ্ছ? বাবা, তুমি পরিষ্কার করে বলে দাও তুমি ওদের কথায় রাজি নও। আমি মরে গেলেও ওই নেশাগ্রস্ত সাদাবকে বিয়ে করব না। মেহজাবিন ঠিক বলছে। রহমান আমাকে চেনে না। আমি আমার ব্যবসা ডোবাতে রাজি আছি, কিন্তু আমার মেয়েকে ওই হায়নার হাতে তুলে দেব না। জহির সাহেব, আপনি কাল সকালেই আমাদের আইনি উপদেষ্টাদের সাথে বৈঠক ডাকুন। আমি এর শেষ দেখে ছাড়ব। ভাইজান, আপনি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আইনি দল দিয়ে রহমান সাহেবের মতো মাফিয়াকে থামানো যাবে না। ওর সাথে পুলিশ, রাজনীতি সব আছে। মাফ করবেন স্যার, আমি কি কিছু বলতে পারি? কিন্তু আবার এখানে কি বলতে আসছো? তুমি এই বাড়ির একজন সামান্য বডিগার্ড। আমাদের পারিবারিক আর ব্যবসায়িক বিষয়ে নাক গলানোর অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিকই তো, একে তো আজ ওর জন্যই সাদাব এতটা খেপেছে। কে জানে, হয়তো এই বডিগার্ড নিজে থেকেই গায়ে পড়ে সাদাবের লোকজনকে মেরে পরিস্থিতি আরো খারাপ করেছে। ভাবি, একদম বাজে কথা বলবে না। আরিয়ান যদি আজ না থাকতো, সাদাব আমাকে জোর করে তুলে নিয়ে যেত। আরিয়ান আমার সম্মান বাঁচিয়েছে, আর তোমরা তাকেই অপমান করছো। ম্যাম, শান্ত হন। ফাহিম স্যার ঠিকই বলেছেন। আমি এই বাড়ির সামান্য একজন কর্মচারী। তবে আমার ডিউটি শুধু আপনার শারীরিক নিরাপত্তা দেওয়া নয়, এই বাড়ির সুরক্ষাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। চৌধুরী স্যার, আপনি আইনি লড়াইয়ে যাওয়ার আগে রহমান সাহেবের দুর্বল জায়গাটা খুঁজুন। দুর্বল জায়গা মানে কি বলতে চাইছো তুমি আরিয়ান? রহমান সাহেব শেয়ার কিনেছেন ভয় দেখিয়ে। মানে এই শেয়ারগুলো আইনি বৈধতা এখনো পুরোপুরি শক্ত নয়। যদি আমরা প্রমাণ করতে পারি
যে পরিচালকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল, তবে শেয়ার বাজার এই হস্তান্তর আটকে দিতে পারে। আর দ্বিতীয়ত, শাদাবের একটা অবৈধ জুয়ার আড্ডা আছে শহরের বাইরে, সেখানে পুলিশ হানা দিলে রহমান সাহেব নিজের ছেলেকে বাঁচানোর চিন্তায় ব্যস্ত হয়ে পড়বেন। আপনাদের কোম্পানি নিয়ে ভাবার সময় পাবেন না। দারুণ বলেছ স্যার। আরিয়ান তো খুব চমৎকার একটা পয়েন্ট ধরেছে। আমরা যদি সাদাবের ওই জুয়ার আড্ডার খবর সংবাদ মাধ্যম আর বিশেষ পুলিশের কাছে ফাঁস করে দিই, রহমান সাহেব কোণঠাসা হয়ে পড়বেন। কিন্তু আমরা এসব খবর পাবো কোথায়? আরিয়ান কি গোয়েন্দাগিরি করে নাকি যে ও এসব জানে? একজন ভালো বডিগার্ডকে তার শত্রুর নারী নক্ষত্র সম্পর্কে খবর রাখতে হয় রফিক সাহেব। এটা আমার কাজেরই একটা অংশ। আরিয়ানের তীক্ষ্ণ এবং আত্মবিশ্বাসী কথা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। চৌধুরী সাহেব মুগ্ধ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালেন। রফিক সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই বডিগার্ডকে বোকা বানানো সহজ নয়। মেহজাবিন এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। লোকটার বুদ্ধিমত্তা আর সাহস তাকে প্রতি মুহূর্তে আকর্ষণ করছে। আরিয়ান, তুমি ঠিক বলেছ। আমি আজই পুলিশের বিশেষ শাখার আইজি সাহেবের সাথে কথা বলছি। তুমি মেহজাবিনকে নিয়ে ওপরে যাও। আজ থেকে তুমি ওর ঘরের সামনের করিডোরেই পাহারায় থাকবে। কোনো অবস্থাতেই যেন মেহজাবিনের নিরাপত্তা বিঘ্নিত না হয়। জি স্যার। আসুন ম্যাম। মেহজাবিন আর কোনো কথা না বলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। আরিয়ান তার পিছু পিছু গেল। ঘরের দরজার সামনে এসে মেহজাবিন ঘুরে দাঁড়ালো। তুমি রহমান আর সাদাবের এত খবর কিভাবে জানো? তুমি কি সত্যি শুধু একজন বডিগার্ড? আমি আপনার বডিগার্ড, এটুকুই আপনার জানার জন্য যথেষ্ট। এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন ম্যাম, রাত অনেক হয়েছে। আমার প্রশ্নের উত্তর এড়িয়ে যেও না আরিয়ান। আজ গাড়িতে তুমি আমার সাথে যে আচরণ করেছিলে সেটাও কি তোমার কাজের অংশ ছিল? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে এক পা এগিয়ে মেহজাবিনের খুব কাছে এসে দাঁড়ালো। মেহজাবিন দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝখানে এখন এক চুল পরিমাণ জায়গাও ফাঁকা নেই। আরিয়ানের শরীরের বুনো ঘ্রাণ মেহজাবিনের নাসারন্ধ্রে প্রবেশ করে তাকে মাতাল করে তুলছে। গাড়িতে যা হয়েছে সেটা ভুলে যাওয়াই আপনার জন্য ভালো ম্যাম। আমরা দুটো আলাদা পৃথিবীর মানুষ। আগুন নিয়ে খেলার চেষ্টা করবেন না, পুড়ে যাবেন। যদি আমি পুড়তে চাই, যদি আমার এই আগুন নিয়ে খেলতেই ভালো লাগে, তাহলে আপনাকে এমনভাবে পুড়তে হবে যেখান থেকে ফেরার কোনো রাস্তা থাকবে না। আপনি জেদি, কিন্তু সব জেদ সব জায়গায় খাটে না। আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করবেন না মেহজাবিন। আমি কোনো ভদ্র সমাজের সভ্য ছেলে নই। আমার ভেতরে একটা পশু আছে, সেটা জেগে উঠলে আপনি সামলাতে পারবেন না। আমি দেখতে চাই তোমার ভেতরের পশুকে। আমি দেখতে চাই তুমি কতটা অসভ্য হতে পারো। তুমি কি পারো শুধু আমাকে চোখ রাঙাতে, নাকি আরো কিছু করার সাহস আছে তোমার? মেহজাবিনের এই উস্কানিমূলক কথায় আরিয়ানের চোখের মনি গাঢ় হয়ে গেল। সে মুহূর্তের মধ্যে নিজের ডান হাত দিয়ে মেহজাবিনের কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। মেহজাবিনের মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। আরিয়ানের বাম হাত মেহজাবিনের খোলা চুলের ভেতর দিয়ে গিয়ে তার ঘাড় শক্ত করে ধরল। মেহজাবিন ভয়ে এবং উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলল। তার সারা শরীর কাঁপছে। আমার সাহস কতটা সেটা দেখার বয়স আপনার এখনো হয়নি ম্যাম। আপনি এখনো ছোট বাচ্চা মেয়ে যে শুধু জেদ করতে জানে। কিন্তু আমি যদি আমার সীমা পার করি, আপনি কাল সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে পারবেন না। আমাকে বাচ্চা বলবে না। আমি জানি আমি কি করছি। তুমি আমাকে ভয় দেখাচ্ছ কারণ তুমি নিজে আমাকে সামলাতে ভয় পাও। আমি ভয় পাই? ঠিক আছে, তাহলে আজ হাতে নাতে প্রমাণ হয়ে যাক। কথাটি বলার সাথে সাথেই আরিয়ান তার ঠোঁট মেহজাবিনের নরম ঠোঁটের ওপর প্রবল আক্রোশে চেপে ধরল। মেহজাবিনের পুরো পৃথিবী যেন মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখ বড় বড় হয়ে গেছে। সে আরিয়ানকে ধাক্কা দেওয়ার জন্য হাতে তুলল, কিন্তু আরিয়ান তার দুটো হাত এক হাতে চেপে ধরে দেওয়ালের সাথে আটকে দিল। আরিয়ানের চুম্বন ছিল বুনো, কঠোর এবং চরম অধিকার খাটানো। মেহজাবিন প্রথম কয়েক সেকেন্ড শক্ত হয়ে থাকলেও ধীরে ধীরে আরিয়ানের এই বন্য ভালোবাসার কাছে
আত্মসমর্পণ করতে শুরু করলো। তার শরীর নরম হয়ে এলো। সে আরিয়ানের শার্টের কলার খামচে ধরলো। বেশ কিছুক্ষণ পর আরিয়ান মেহজাবিনের ঠোঁট জোড়া মুক্ত করলো। দুজনেরই শ্বাস প্রশ্বাস ভারী। মেহজাবিনের ঠোঁট লাল হয়ে ফুলে উঠেছে। সে লজ্জায় আরিয়ানের চোখের দিকে তাকাতে পারছে না। আরিয়ান মেহজাবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলল। এটা ছিল শুধু একটা ঝলক ম্যাম, এরপরও যদি আগুন নিয়ে খেলার শখ থাকে আমি তৈরি আছি। এবার চুপচাপ ঘরে যান। শুভরাত্রি। আরিয়ান মেহজাবিনকে ছেড়ে দিয়ে নিজের জায়গায় গিয়ে সোজা হয়ে দাঁড়ালো, যেন কিছুই হয়নি। মেহজাবিন কাঁপতে কাঁপতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজার হেলান দিয়ে সে মেঝেতে বসে পড়ল। তার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হচ্ছে। নিজের ঠোঁটে হাত ছুঁয়ে সে অনুভব করলো আরিয়ানের সেই বুনো স্পর্শ। লোকটা তাকে পাগল করে দেবে। এদিকে বাড়ির পেছনের বাগানে অন্ধকারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে রফিক সাহেব। হ্যালো রহমান ভাই, আমি রফিক বলছি। পরিস্থিতি কিন্তু খুব সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে রফিক? আমার শেয়ার কেনার খবর পেয়ে চৌধুরী কি ভয় পেয়েছে? ভাইজান ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু মেহজাবিনের ওই নতুন বডিগার্ডটা সব প্ল্যান মাটি করে দিচ্ছে। সে ভাইজানকে বুদ্ধি দিয়েছে সাদাপের আস্তানায় পুলিশ পাঠানোর। কি বলছিস তুই? একটা সামান্য বডিগার্ডের এত সাহস? শাহাদাব আমাকে বলছে আজ ইউনিভার্সিটিতে নাকি ওই লোকটা একাই আমার 4 জন বিশেষ লোককে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। কে এই লোকটা? আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। লোকটার নাম আরিয়ান। দেখে তো মনে হয় বিশেষ কোনো জায়গা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কেউ। আপনি একটু সাবধানে থাকবেন। তুই চিন্তা করিস না রফিক, ওই বডিগার্ডের ব্যবস্থা আমি কালই করছি। কাল এমন একটা চাল চালবো যে চৌধুরী নিজেই ওর ওই বডিগার্ডকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তুই শুধু বাড়ির ভেতরের খবর আমাকে দিতে থাকবি। জি ভাই, আমি সব খেয়াল রাখছি। পরদিন সকাল। রান্নাঘরে বেশ ব্যস্ততা। কাশেম চাচা সবার জন্য চা বানাচ্ছেন। তানিয়া সেজে গুজে রান্নাঘরে ঢুকলো। কাশেম চাচা, স্পেশাল আদা চা বানাও তো 2 কাপ। আমি আর আরিয়ান ভাইয়া একসাথে বসে চা খাবো। তানিয়া মা, আরিয়ান বাবা তো সকালে কফি খায় না, ও তো চা খায়। ও মা, তাই নাকি? ঠিক আছে, তাহলে 1 কাপ কড়া কফি আর আমার জন্য 1 কাপ চা দাও। আমি নিজে গিয়ে ওকে দিয়ে আসছি। ঠিক তখনই মেহজাবিন রান্নাঘরে ঢুকলো। তার চোখ মুখ লাল, বোঝাই যাচ্ছে রাতে ভালো ঘুম হয়নি। তানিয়ার কথা শুনে সে রাগে জ্বলে উঠলো। তানিয়া, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? তুই বাড়ির একজন বডিগার্ডের পেছনে সারাক্ষণ এভাবে ঘুরে বেড়াস কেন? তোর একটু আত্মসম্মান নেই? শোনো আপু, আরিয়ান ভাইয়া কোনো রাস্তার ছেলে নয়। সে বুদ্ধিমান, সুদর্শন আর খুব যত্নশীল। আর তুমি তো সারাক্ষণ ওর সাথে খারাপ ব্যবহার করো। আমি যদি একটু ভালো ব্যবহার করি তাতে তোমার এত জ্বলছে কেন? আমার জ্বলবে কেন? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে একজন সামান্য বডিগার্ডকে নিয়ে জ্বলতে যাব? কিন্তু তুই বাড়ির সম্মান নষ্ট করছিস। কাশেম চাচা, ওই কফিটা আমাকে দাও। আমি নিজে গিয়ে ওকে দেব। ও আমার লোক, ওর দেখাশোনা আমাকেই করতে হবে। বাহ আপু, রাতে কি সুন্দর কোনো স্বপ্ন টপ্ন দেখছিস নাকি? হঠাৎ বডিগার্ডের প্রতি এত দরদ উতলে উঠলো যে? চুপ কর তুই। আমি যা ভালো বুঝি করছি। মেহজাবিন কফির মগটা হাতে নিয়ে হনহন করে বাইরে চলে এলো। বাগানের একপাশে আরিয়ান রনির সাথে কথা বলছিল। মেহজাবিনকে আসতে দেখে রনি একটু সরে দাঁড়ালো। এই নাও তোমার কফি। আর শোনো, আজ থেকে তানিয়ার সাথে এত হাসাহাসি করে কথা বলবে না। তুমি আমার বডিগার্ড, তোমার মনোযোগ শুধু আমার উপর থাকা উচিত। আমি তো কারোর সাথে হাসাহাসি করে কথা বলি না ম্যাম। আর তানিয়া ম্যাম যদি নিজে এসে কথা বলেন আমি তো তাকে অপমান করে তাড়িয়ে দিতে পারি না। কেন পারবে না? তুমি আমাকে কথায় কথায় অপমান করতে পারো, আমাকে ধমক দিতে পারো, আর তানিয়াকে কিছু বলতে পারো না? ও কি খুব সুন্দরী নাকি যে ওর কথায় তুমি গলে যাও? ম্যাম, আপনি কি ঈর্ষা করছেন? কি? আমি ঈর্ষা? আর সেটা তোমার জন্য? পাগলামি করো না আরিয়ান। আমি শুধু চাইছি আমার কর্মচারীরা যেন নিজেদের সীমার মধ্যে থাকে। সীমা তো আপনি কাল রাতেই পার করে ফেলেছেন ম্যাম। কফির জন্য ধন্যবাদ। আরিয়ান মুচকি হেসে কফির মগটা নিল। মেহজাবিন রাগে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। আরিয়ানের ওই হাসির কাছে তার সব জেদ হার মেনে যায়। সে গটগট করে বাড়ির ভেতরে চলে গেল। চৌধুরী সাহেব খুব চিন্তায় আছেন। সাদাবের লোক নাকি ইউনিভার্সিটিতে হামলা করেছিল। আরিয়ান, তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। তুই জানিস তোর লক্ষ্য কি?
এই বাড়ির মেয়ের সাথে তোর সম্পর্ক তৈরি করাটা কি ঠিক হচ্ছে? স্যার যদি জানতে পারে তাহলে কিন্তু তোর কাজ নিয়ে টানাটানি পড়বে। রনি, তুই তোর কাজ কর। আমি জানি আমি কি করছি। মেহজাবিনকে বাঁচানোটা আমার এই অভিযানের একটা অংশ। আর রহমান কাল যে চালটা চালতে যাচ্ছে সেটা আমি আগে থেকেই জানি। আজকে রাতে বড় একটা খেলা হবে চৌধুরী বাড়িতে। তুই বিশেষ দলকে প্রস্তুত থাকতে বল। ঠিক আছে স্যার, কিন্তু সাবধানে। আরিয়ান কফিতে চুমুক দিয়ে দূরের গেটের দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো রোম্যান্স নেই, আছে একজন দক্ষ রক্ষীর তীক্ষ্ণ দৃষ্টি। সে জানে রহমান সাহেব তার লোক পাঠাবে, আর আজ রাতের পর চৌধুরী বাড়ির অনেক সমীকরণ বদলে যাবে। রাতের খাবার খাওয়ার জন্য চৌধুরী বাড়ির সবাই ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। বাড়ির পরিবেশ থমথমে। কাশিম চাচা সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। রফিক সাহেবের চোখে মুখে আজ এক অদ্ভুত অস্থিরতা। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছেন। মেহজাবিন খাবার নিয়ে নাড়াচাড়া করছে। আরিয়ান ডাইনিং রুমের একটু দূরেই হাত মেলাবদ্ধ করে দাঁড়িয়ে আছে, তার তীক্ষ্ণ দৃষ্টি রফিক সাহেবের প্রতিটি নড়াচড়ার ওপর। ভাইজান, আজ তো কাশিম খুব চমৎকার বিরিয়ানি রান্না করেছে। আপনি তো কিছুই খাচ্ছেন না। এত চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, খেয়ে নিন। আমার গলা দিয়ে খাবার নামছে না রফিক। রহমান যে কোনো সময় একটা বড় আঘাত হানতে পারে। আমার কোম্পানির অবস্থা ভালো নয়। আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সব শেয়ার আর সম্পত্তির উইল আমি মেহজাবিনের নামে করে দেব। কাল সকালেই আইনি কাজ শেষ করব। বাবা, তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে আর নিপাকে এই বাড়ির কেউ মনে করো না? সব সম্পত্তি মেহেরজাবিনকে দিয়ে দিলে আমাদের কি হবে? ঠিকই তো বাবা, মেহজাবিনের বিয়ে হলে তো সে অন্য বাড়িতে চলে যাবে। তাহলে এই চৌধুরী বংশের সম্পত্তি কি অন্য বাড়ির লোক ভোগ করবে? আপনার এই সিদ্ধান্ত কিন্তু একদম ঠিক হচ্ছে না। ভাবি, তোমরা কি সবসময় টাকার কথাই ভাববে? বাবার জীবনের উপর দিয়ে এত বড় ঝড় বয়ে যাচ্ছে, আর তোমরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পড়ে আছো। আমার কোনো সম্পত্তি লাগবে না বাবা, আমি এসব কিছুই চাই না। আরে ফাহিম, তুই শান্ত হ। ভাইজান হয়তো রাগের মাথায় এইসব বলেছে। ভাইজান, আপনি আগে এই বিরিয়ানিটা খেয়ে নিন। কাশিম, মেহজাবিনকে এক গ্লাস জুস দাও। মেয়েটার মুখ শুকিয়ে গেছে। কাশিম চাচা মেহজাবিনের দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিতেই রফিক সাহেব নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। দে কাশিম, আমি আমার ভাতিজিকে জুসটা খাইয়ে দেই। ও তো কাল থেকে কিছুই খায়নি ঠিক মতো। রফিক সাহেব জুসের গ্লাসটা হাতে নিয়ে মেহজাবিনের দিকে এগিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তেই আরিয়ান বিদ্যুৎ গতিতে সামনে এসে রফিক সাহেবের হাত থেকে গ্লাসটা কেড়ে নিল। গ্লাস থেকে কিছুটা জুস মেঝেতে চলকে পড়লো। সবাই চমকে আরিয়ানের দিকে তাকালো। এই বডিগার্ড, তোমার এত বড় সাহস! তুমি চাচার হাত থেকে গ্লাস কেড়ে নিচ্ছ? তুমি কি পাগল হয়ে গেছো? এই লোকটার তো দিন দিন সাহস বেড়ে যাচ্ছে। তুই আমার হাত থেকে গ্লাস কাটলি কেন? রফিক সাহেব, এই জুস ম্যাম খাবেন না। আর চৌধুরী স্যার, আপনার প্লেটের খাবারটাও আপনি খাবেন না। কি বলছো তুমি আরিয়ান? কেন খাবো না? কাসেম তো নিজে রান্না করেছে। কাশেম চাচা রান্না করেছেন ঠিকই, কিন্তু আধা ঘন্টা আগে কাশেম চাচা যখন বাইরে গিয়েছিলেন তখন এই রফিক সাহেব রান্নাঘরে ঢুকে খাবারের সাথে আর এই জুসের সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছেন, যাতে আপনারা সবাই গভীর ঘুমে তলিয়ে যান। আর রহমান সাহেবের লোক বিনা বাধায় এই বাড়িতে ঢুকে ম্যামকে তুলে নিয়ে যেতে পারে। কি চাচা, আরিয়ান কি বলছে এসব? আপনি আমাদের খাবারে ওষুধ মিশিয়েছেন? ভাইজান, এই 2 টাকার কর্মচারীর কথা আপনি বিশ্বাস করবেন? ও মিথ্যা বলছে। ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি মিথ্যে বলছি কিনা সেটা প্রমাণ করা খুব সহজ। রফিক সাহেব, আপনি এই জুসের গ্লাসটা এক চুমুকে খেয়ে ফেলুন, তারপর দেখা যাক আপনি জেগে থাকেন নাকি ঘুমিয়ে পড়েন। নিন, খান। আরিয়ান গ্লাসটা রফিক সাহেবের মুখের সামনে ধরলো। রফিক সাহেবের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। তার কপালে ঘাম জমতে শুরু করেছে। তিনি গ্লাসটা নেওয়ার জন্য হাত বাড়ালেন না। পুরো ডাইনিং রুমের সবাই বুঝে গেল আরিয়ান সত্যি বলছে। রফিক, তুই এত বড় বিশ্বাসঘাতক? তুই নিজের ভাইয়ের পিঠে ছুরি মারলি? তোর এত বড় সাহস! আমাকে মাফ করে দিন ভাইজান। রহমান আমাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল আমি যদি তাকে সাহায্য না করি সে আমাকে মেরে ফেলবে।
আমার আর কোনো উপায় ছিল না। স্যার, এখন এসব কথা বলার সময় নেই। রহমান সাহেবের লোক ইতিমধ্যে বাড়ির সীমানায় ঢুকে পড়েছে। আমি বাইরের সিসিটিভি ক্যামেরায় দেখেছি। ওরা সংখ্যায় 10-12 জন, সবার হাতে অস্ত্র আছে। রনি বাইরের গেট আটকে রেখেছে, কিন্তু বেশিক্ষণ পারবে না। আমাদের এখনই এখান থেকে বের হতে হবে। আরিয়ান, আমরা কোথায় যাব? বাবা ভাইয়া ওদের কি হবে? ম্যাম, ওদের প্রধান লক্ষ্য আপনি। ওরা আপনাকে পেলে আর কাউকে কিছু করবে না। স্যার, আপনি ফাহিম সাহেব আর বাকিদের নিয়ে দোতলার স্ট্রং রুমে লুকিয়ে পড়ুন। পুলিশ আসতে এখনও অন্তত আধা ঘন্টা লাগবে। তার আগে আমি ম্যামকে এখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছি। ঠিক আছে আরিয়ান, আমি মেহজাবিনকে তোর হাতেই তুলে দিলাম। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। তুই ওকে নিয়ে পেছনের গোপন দরজা দিয়ে বেরিয়ে যা। আমি পুলিশকে জানাচ্ছি। চৌধুরী সাহেব বাকিদের নিয়ে দোতলার দিকে ছুটলেন। রফিক সাহেব পালানোর চেষ্টা করতেই আরিয়ান তার কলার চেপে ধরে একটা শক্ত ঘুষি বসিয়ে দিল। রফিক সাহেব অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। আরিয়ান মেহজাবিনদের হাত শক্ত করে ধরে পেছনের দরজার দিকে ছুটতে শুরু করলো। ঠিক তখনই মেইন দরজা ভেঙে ভেতরে ঢুকলো রহমান সাহেবের গুন্ডারা। শুরু হলো গোলাগুলি। আরিয়ান, ওরা তো গুলি করছে। মাথা নিচু করুন ম্যাম, আমার পেছনে থাকুন। আরিয়ান নিজের পকেট থেকে একটা কালো রঙের রিভলভার বের করলো। মেহজাবিন অবাক হয়ে দেখলো একজন সাধারণ বডিগার্ডের কাছে এত আধুনিক অস্ত্র কিভাবে এলো সেটা ভাবার সময় এখন নেই। আরিয়ান নিখুঁত নিশানার পরপর 3টে গুলি চালালো। 3 জন গুন্ডা চিৎকার করে মেঝেতে পড়ে গেল। বাকিরা ভয় পেয়ে আড়ালে লুকালো। এই সুযোগে আরিয়ান মেহজাবিনকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাগানে বেরিয়ে এলো। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ঘন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। আরিয়ান মেহজাবিনকে নিয়ে গ্যারেজের দিকে দৌড় দিল। সেখানে একটা পুরনো কিন্তু মজবুত গাড়ি রাখা ছিল। আরিয়ান মেহজাবিনকে পাশের সিটে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। গাড়ি স্টার্ট দেওয়ার আগেই 2 জন গুন্ডা সামনে এসে দাঁড়ালেন। আরিয়ান কোনো দিকে ভ্রুক্ষেপ না করে গাড়ির গতি বাড়িয়ে দিল। গুন্ডা দুটো ছিটকে দূরে গিয়ে পড়ল। গাড়ি তীব্র বেগে চৌধুরী ভিলার সামনে পেরিয়ে দরজার পেছনে নির্জন রাস্তার দিকে ছুটতে লাগলো। আরিয়ান, আমরা কোথায় যাচ্ছি? এই বৃষ্টির মধ্যে রাস্তা তো একদম ফাঁকা। ওরা যদি আমাদের পিছু নেয়? ম্যাম, আপনি শান্ত হন। ওরা আমাদের পিছু নিতে পারবে না। আমি রনিকে নির্দেশ দিয়েছি ওদের গাড়িগুলো নষ্ট করে দিতে। আমরা একটা নিরাপদ আশ্রয়ে যাচ্ছি। আজকের রাতটা আমাদের সেখানেই কাটাতে হবে। কাল সকালে আমি আপনাকে আবার স্যারের কাছে পৌঁছে দেব। কিন্তু তুমি এত কিছু কিভাবে সামলাচ্ছ? তোমার হাতের রিভলভার, তোমার এত নিখুঁত নিশানা, রফিক চাচার প্ল্যান ধরে ফেলা, সব কিছু দেখে আমার মনে হচ্ছে তুমি আমাকে অনেক কিছু জানিয়ে লুকিয়ে রাখছো। তুমি কে আরিয়ান? আমি কে সেটা এখন জানার দরকার নেই মেহজাবিন। শুধু এতটুকু জেনে রাখুন, আমি থাকতে আপনার শরীরের একটা চুলেও কেউ হাত দিতে পারবে না। আপনি আমার দায়িত্ব। মেহজাবিন আর কোনো প্রশ্ন করলো না। সে ভিজে একাকার হয়ে গেছে। শীতে তার শরীর কাঁপছে। আরিয়ান এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে গাড়ির হিটারটা বাড়িয়ে দিল। প্রায় 1 ঘন্টা টানা গাড়ি চালানোর পর আরিয়ান শহরের একদম শেষ প্রান্তে একটা পুরনো আধভাঙা দোতলা বাড়ির সামনে গাড়ি থামালো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা পৌঁছে গেছি, আসুন। আরিয়ান গাড়ি থেকে নেমে মেহজাবিনদের দিকে দরজা খুলে দিল। মেহজাবিন নামতেই আরিয়ান তার কাঁধে হাত রেখে তাকে দ্রুত বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরটা অন্ধকার। আরিয়ান নিজের ফোন থেকে টর্চ জ্বেলে একটা পুরনো সোফার উপর আলো ফেললো। এটা আমার একটা গোপন ডেরা। এখানে রহমান কেন? পুলিশও আমাদের খুঁজে পাবে না। আপনি ওই সোফায় গিয়ে বসুন, আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। এখানে বিদ্যুৎ সংযোগ নেই। আরিয়ান কয়েকটা মোমবাতি জ্বালিয়ে ঘরের বিভিন্ন জায়গায় রেখে দিল। হালকা আলোয় ঘরটা স্পষ্ট হলো। মেহজাবিন শীতে থরথর করে কাঁপছে। তার পরনের দামি পোশাক বৃষ্টির পানিতে ভিজে শরীরের সাথে একদম লেপ্টে আছে। তার ফর্সা ত্বক আর শারীরিক গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ান মেহজাবিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সে নিজের ভেজা জ্যাকেটটা খুলে একটা চেয়ারের ওপর রাখলো। আপনি পুরো ভিজে গেছেন। এভাবে বেশিক্ষণ থাকলে আপনার ভীষণ জ্বর আসবে। ভেতরের ঘরে একটা পুরনো আলমারি আছে, সেখানে আমার কিছু পরিষ্কার শার্ট রাখা আছে। আপনি আপাতত আপনার এই ভেজা পোশাক বদলে আমার একটা শার্ট পরে নিন। আমি তোমার শার্ট পরবো?
কিন্তু আমি তো ম্যাম, এখন জেদ করার সময় নয়। আপনি এখানে রাজকীয় কোনো পোশাক পাবেন না। আমি বাইরে বারান্দায় দাঁড়িয়ে আছি, আপনি পোশাক বদলে নিন। আরিয়ান আর কোনো কথা না বলে বারান্দার দিকে চলে গেল। মেহজাবিন বুঝতে পারলো আরিয়ান ঠিকই বলছে। শীতে তার দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। সে ভেতরের ঘরে গিয়ে আলমারি থেকে আরিয়ানের একটা কালো রঙের বড় শার্ট বের করলো। নিজের ভেজা পোশাকগুলো খুলে সে শার্টটা গায়ে চাপালো। শার্টটা তার হাঁটুর ওপর পর্যন্ত এসেছে। শার্টের ভেতর থেকে আরিয়ানের শরীরের একটা চেনা পুরুষালী সুবাস মেহজাবিনের নাকে এলো। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো। এই পোশাকটাকে অদ্ভুত সুন্দর আর আকর্ষণীয় লাগছে। সে ধীরে ধীরে বাইরে এলো। আরিয়ান, তুমি ভেতরে আসতে পারো। আরিয়ান ভেতরে এসে মেহজাবিনকে দেখে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। মোমবাতির আলোয় মেহজাবিনকে কোনো অপ্সরীর মতো লাগছে, আর ভেজা চুলগুলো পিঠ বেয়ে ছড়িয়ে আছে। আরিয়ানের বড় শার্টে তার মসৃণ পা জোড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। আরিয়ান নিজের দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার গলার কাছে কিছু একটা আটকে গেল। সে ঢোক গিলে নিজেকে সামলে নিল। আপনি সোফায় বসুন, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি। তুমি তো ভিজে গেছো আরিয়ান, তুমিও পোশাক বদলে নাও, তোমারও তো ঠান্ডা লাগতে পারে। আমার কিছু হবে না, আমি এসব পরিস্থিতিতে অভ্যস্ত। আপনি নিজের চিন্তা করুন। আরিয়ান ঘরের এক কোণে রাখা কিছু শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালালো। আগুনের উষ্ণতায় ঘরের পরিবেশটা একটু আরামদায়ক হলো। মেহজাবিন আগুনের খুব কাছে গিয়ে বসলো। আরিয়ান একটু দূরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে মেহজাবিনের দিকে তাকিয়ে রইল। ঘরের ভেতর এক অদ্ভুত নীরবতা। শুধু বাইরের বৃষ্টির একটানা শব্দ আর আগুনের কড়কড় আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। তুমি কি সব সময় এত পাষাণ? তোমার কি কোনো অনুভূতি নেই আরিয়ান? আমার অনুভূতি দিয়ে আপনার কোনো কাজ নেই ম্যাম। আমার অনুভূতি আমার কাছেই থাক। তুমি কি আমাকে একটুও পছন্দ করো না? আমি দেখেছি তুমি আর চোখে আমার দিকে তাকাও। যখন তানিয়া তোমার সাথে কথা বলে তখন তুমি ইচ্ছে করে আমাকে শোনানোর জন্য তানিয়ার সাথে নরম সুরে কথা বলো। তুমি আমাকে ঈর্ষান্বিত দেখতে চাও, তাই না? আপনি ভুল ভাবছেন। আমি একজন বডিগার্ড। আমার কাজ আপনাকে রক্ষা করা, আপনার সাথে প্রেম করা নয়। তুমি মিথ্যা বলছো আরিয়ান। কাল রাতে যখন তুমি আমাকে দেওয়ালের সাথে চেপে ধরেছিলে তখন তোমার চোখে আমি যে আগুন দেখেছি সেটা শুধু একজন বডিগার্ডের আগুন ছিল না, সেখানে একটা পুরুষের তীব্র অধিকার বোধ ছিল। তুমি আমাকে চাও আরিয়ান, তুমি শুধু সেটা স্বীকার করতে ভয় পাচ্ছ। মেহজাবিন সোফা থেকে উঠে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে এলো। আরিয়ান দেওয়াল ঘেঁষে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে পেছাতে চাইলো, কিন্তু পেছনে আর জায়গা নেই। মেহজাবিন একদম আরিয়ানের শরীরের খুব কাছে এসে দাঁড়ালো। সে তার দুই হাত আরিয়ানের বুকের ওপর রাখলো। আরিয়ানের হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো। মেহজাবিনের ভেজা চুলের ঘ্রাণ আর তার চোখের নেশা আরিয়ানকে মাতাল করে তুলছে। ম্যাম, আপনি আপনার সীমা পার করছেন। আমাকে দূরে থাকতে দিন। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চাই না। আমি তো চাই তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। আমি চাই তুমি আমার সব সীমা ভেঙে দাও। তুমি আমাকে নিজের করে নাও আরিয়ান। আমি এই বড় লোকের মেয়ের খোলস থেকে বেরিয়ে আসতে চাই। আমি শুধু তোমার মেহজাবিন হতে চাই। মেহজাবিন তার মাথাটা আরিয়ানের বুকের উপর রাখলো। আরিয়ানের সারা শরীরে একটা তীব্র স্রোত বয়ে গেল। তার পুরুষালী অহংকার আর বডিগার্ডের নৈতিকতার দেওয়াল ভাঙতে শুরু করেছে। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। তার দুই শক্ত হাত মেহজাবিনের কোমর জড়িয়ে ধরল। মেহজাবিন একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। আপনি জানেন না আপনি কি চাইছেন মেহজাবিন। আমি কোনো সাধারণ মানুষ নই। আমার জীবন অনেক অন্ধকারে ঘেরা। আমার সাথে জড়ালে আপনার জীবনও ধ্বংস হয়ে যাবে। আমি আপনাকে সুখে রাখতে পারবো না। আমি সুখ চাই না, আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে আজকের এই রাতের জন্য অন্তত তোমার করে নাও। কাল কি হবে সেটা আমি ভাবতে চাই না। আমি শুধু আজকের এই মুহূর্তটা তোমার সাথে কাটাতে চাই। মেহজাবিন মুখ তুলে আরিয়ানের চোখের দিকে তাকালো। তার চোখে এক তীব্র তৃষ্ণা আর আকুলতা। আরিয়ান আর কোনো কথা না বলে মেহজাবিনের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। এবারের চুম্বন কাল রাতের মতো রুক্ষ ছিল না, বরং এতে ছিল এক গভীর আবেগ আর সীমাহীন ভালোবাসা। মেহজাবিন তার দুই হাত আরিয়ানের ঘাড়ের পিছনে জড়িয়ে ধরল। সে নিজেকে আরিয়ানের সাথে পুরোপুরি মিশিয়ে দিতে চাইল।
আরিয়ান মেহজাবিনকে শূন্যে তুলে নিয়ে সোফার উপর শুইয়ে দিল। মোমবাতির আলোয় তাদের ছায়া দেওয়ালে কাঁপতে লাগলো। আরিয়ানের ভেজা শার্টের ওপর দিয়ে মেহজাবিন তার পেশিবহুল শরীর অনুভব করতে পারছে। আরিয়ান মেহজাবিনের গলায় ঘাড়ে তার উষ্ণ ঠোঁট ছোঁয়াতে লাগলো। মেহজাবিনের শরীর উত্তেজনায় ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ থেকে একটা মিষ্টি গোঙানির শব্দ বেরিয়ে এলো। আরিয়ান, তুমি আমাকে পাগল করে দিবে। আপনি আগে আমাকে পাগল করে দিয়েছেন মেহজাবিন। আপনার এই জেদ, আপনার এই রূপ আমাকে শেষ করে দিচ্ছে। আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। আরিয়ানের হাত মেহজাবিনের নরম শরীরের প্রতিটি ভাঁজে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে লাগলো। মেহজাবিন কোনো বাধা দিল না, বরং সে আরিয়ানকে আরো কাছে টেনে নিল। ঘরের শীতল পরিবেশ তাদের শরীরের উষ্ণতায় নিমেষে হারিয়ে গেল। তারা দুজনে মিলে এক নতুন পৃথিবীর সীমানায় পা রাখলো, যেখানে কোনো বডিগার্ড বা বড়লোকের মেয়ের ভেদাভেদ নেই। আছে শুধু দুজন নরনারীর আদিম এবং তীব্র আকর্ষণ। আমাকে ছেড়ে কখনো যাবে না তো আরিয়ান? কথা দাও। আপনাকে ছেড়ে যাওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু কাল সকালের পর পরিস্থিতি অনেক কঠিন হয়ে যাবে। আপনাকে খুব শক্ত থাকতে হবে। তুমি সাথে থাকলে আমি দুনিয়ার সবার সাথে লড়তে পারবো। তুমি শুধু আমার হাতটা এইভাবে শক্ত করে ধরে রেখো। আরিয়ান মেহজাবিনের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। সারা রাত ধরে বাইরে অঝরে বৃষ্টি ঝরতে লাগলো, আর ঘরের ভেতর মেহজাবিন আর আরিয়ান নিজেদের ভালোবাসার আগুনে একে অপরের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে গেল। এই প্রথম মেহজাবিন অনুভব করলো নিজেকে কারো হাতে সম্পূর্ণ সঁপে দেওয়ার মধ্যে কতটা প্রশান্তি লুকিয়ে আছে। আরিয়ানের কঠোর বাহুডোরে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আর সুখী নারী হিসেবে আবিষ্কার করলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, বৃষ্টির জোর কমে এসেছে। মেহজাবিন আরিয়ানের বুকের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান জেগে আছে, সে জানে আজ সকাল থেকে তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা শুরু হবে। রহমান সাহেব নিশ্চয়ই এতক্ষণে পুরো শহর তোলপাড় করে ফেলেছেন। চৌধুরী সাহেবও চিন্তায় আছেন। আরিয়ান খুব সন্তর্পণে মেহজাবিনকে সোফায় শুইয়ে দিয়ে উঠে দাঁড়ালো। সে নিজের ফোনটা হাতে নিয়ে একটা বিশেষ নম্বরে ডায়াল করলো। হ্যালো স্যার, আমি আরিয়ান বলছি। ম্যাম আমার সাথে সম্পূর্ণ নিরাপদ আছেন। হ্যাঁ, রফিক সাহেবের বিশ্বাসঘাতকতার প্রমাণ আমার কাছে আছে। রহমান এবার পালাতে পারবে না। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ম্যামকে নিয়ে আমি ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছাচ্ছি। আপনারা তৈরি থাকুন। ফোনটা পকেটে রেখে আরিয়ান মেহজাবিনের দিকে তাকালো। ঘুমন্ত মেহজাবিনকে একদম ছোট বাচ্চার মতো নিষ্পাপ লাগছে। আরিয়ান জানে এরপর সে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তাতে মেহজাবিন হয়তো তাকে ভুল বুঝবে, হয়তো খুব কষ্ট পাবে, কিন্তু মেহজাবিনকে চিরতরে সুরক্ষিত করতে এবং রহমান গ্যাংকে ধ্বংস করতে এই একটা পথই খোলা আছে। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মেহজাবিনের মাথায় আলতো করে হাত রাখলো। আমাকে ক্ষমা করে দিন মেহজাবিন। আপনাকে বাঁচানোর জন্য আজ আমাকে এমন একটা কাজ করতে হবে যেটা আপনি হয়তো কোনোদিন মেনে নিতে পারবেন না, কিন্তু আমি বাধ্য। আপনার সুরক্ষার জন্য আমি পুরো পৃথিবীর সাথেও যুদ্ধ করতে পারি। আরিয়ান মেহজাবিনকে জাগানোর জন্য তার কাঁধে হাত রাখলো। আজকের দিনটা চৌধুরী বাড়ির জন্য এক অভাবনীয় ঝড়ের পূর্বাভাস নিয়ে আসছে। ভোরের আলো চারপাশের অন্ধকার কাটিয়ে পুরনো বাড়িটার ভেতর প্রবেশ করেছে। মেহজাবিন চোখ মেলে তাকালো। তার সারা শরীরে কাল রাতের বুনো ভালোবাসার এক মিষ্টি আবেশ জড়িয়ে আছে। সে উঠে বসে দেখলো আরিয়ান তার পাশে নেই। ঘরের এক কোণে আরিয়ান তার ভেজা শার্টটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখে রাজ্যের গাম্ভীর্য। আরিয়ান, তুমি এত সকালে উঠে পড়েছো? কাল রাতের পর আমার মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্ম নিয়েছি। তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানিয়ে দিয়েছো। আমাদের হাতে একদম সময় নেই মেহজাবিন, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। রনি একটু পরই গাড়ি নিয়ে আমাদের নিতে আসছে। আমাদের এখনই এই জায়গা ছাড়তে হবে। এত তারা কিসের আরিয়ান? আমি তো তোমার সাথেই আছি, আর আমরা তো আজ সোজা বাড়িতেই ফিরে যাব, তাই না? বাবা নিশ্চয়ই খুব চিন্তা করছেন। আমরা বাড়িতেই যাব, তবে তার আগে আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। কাল রাতে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে পৃথিবীর সব বিপদ থেকে আপনাকে সুরক্ষিত রাখব। আজ সেই কথা রাখার জন্য আমাকে একটা খুব কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। কঠিন সিদ্ধান্ত মানে? তুমি কি বলতে চাইছো আরিয়ান? আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? সেটা সময় হলেই দেখতে পাবেন। আপনি আমার শার্টটা খুলে নিজের পোশাকটা পরে নিন। পোশাক শুকিয়ে গেছে। আমি বাইরে রনির জন্য অপেক্ষা করছি। আরিয়ান আর কোনো কথা না বলে বাইরে চলে গেল।
মেহজাবিনের বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় কেঁপে উঠল। আরিয়ানের গলার স্বর এত শীতল কেন? কাল রাতের সেই মাতাল করা ভালোবাসা আর আবেগ কোথায় গেল? মেহজাবিন দ্রুত নিজের পোশাক বদলে বাইরে এলো। বাইরে রনি একটা কালো রঙের জিপ নিয়ে দাঁড়িয়ে আছে। স্যার, আপনি যেমন বলেছিলেন আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কাজী সাহেব অপেক্ষা করছেন। কাজী সাহেব? এর মানে কি আরিয়ান, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? গাড়িতে উঠুন মেহজাবিন, রাস্তায় সব বলছি। রনি, গাড়ি স্টার্ট দে। মেহজাবিন চুপচাপ গাড়িতে উঠল। গাড়ি তীব্র গতিতে শহরের দিকে ছুটতে শুরু করলো। আরিয়ান সামনের সিটে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ খেয়াল রাখছে। মেহজাবিন, রহমান সাহেব খুব ক্ষমতাবান মানুষ। কাল রাতের ঘটনার পর তিনি চুপ করে বসে থাকবেন না। তিনি যে কোনো মূল্যে আপনাকে সাদাবের হাতে তুলে দিতে চাইবেন। চৌধুরী স্যার একা তাকে আটকাতে পারবেন না। আইনি লড়াইয়েও তিনি জিতে যেতে পারেন। কিন্তু তাতে কাজী সাহেবের কি সম্পর্ক? তুমি পুলিশকে বলতে পারো। পুলিশ সবসময় আমাদের সাথে থাকবে না। রহমান সাহেব প্রমাণ করতে চাইবেন যে আপনি সাদাবের হবু স্ত্রী, আর কাল সারা রাত আপনি বাড়ির বাইরে একজন সাধারণ বডিগার্ডের সাথে কাটিয়েছেন। এই খবর মিডিয়াতে ছড়িয়ে পড়লে আপনার আর আপনার বাবার সম্মান মাটির সাথে মিশে যাবে। সমাজ আপনাকে নোংরা কথা শোনাবে। আমার সমাজের কথাই কিছু যায় আসে না আরিয়ান, আমি শুধু তোমাকে চাই। কিন্তু আমার যায় আসে মেহজাবিন, আমি আপনার সম্মানের উপর কোনো আঁচড় লাগতে দেব না। রহমান সাহেবকে চিরতরে চুপ করানোর একটাই আইনি এবং সামাজিক পথ আছে, আর সেটা হলো আপনাকে এমন কারো স্ত্রী হতে হবে যার উপর রহমান সাহেব চাইলেও কোনো আইনি অধিকার খাটাতে পারবেন না। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করতে চাইছি, তবে এটা কোনো রোমান্টিক বিয়ে নয় মেহজাবিন। এটা একটা চুক্তি। আপনার সম্মান আর জীবন বাঁচানোর জন্য ইসলামিক শরীয়ত মোতাবেক আমি আপনাকে আজ বিয়ে করব। একবার আমার স্ত্রী হয়ে গেলে সাদাব কেন, পুরো দুনিয়ার কোনো ক্ষমতা নেই আপনার দিকে চোখ তুলে তাকানোর। চুক্তি? কাল রাতের সব কিছু কি তাহলে তোমার কাছে শুধু একটা চুক্তি ছিল আরিয়ান? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো না? ভালোবাসার কথা ভাবার মতো বিলাসিতা করার সময় এখন আমাদের নেই। আমি একজন সাধারণ বডিগার্ড, আমি আপনার যোগ্য নই। এই বিয়েটা শুধু আপনাকে রক্ষা করার জন্য। পরিস্থিতি শান্ত হলে আপনি চাইলে আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারবেন, আমি কোনো দাবি রাখবো না। আরিয়ানের কথা শুনে মেহজাবিনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আরিয়ানকে ভালোবেসে নিজের সবকিছু সঁপে দিয়েছে, আর এই লোকটা এখন বলছে এসব নাকি শুধু একটা চুক্তি। কিন্তু মেহজাবিনও জেদি, সে ঠিক করলো বিয়েটা সে করবেই এবং আরিয়ানকে বাধ্য করবে তার ভালোবাসা স্বীকার করতে। ঠিক আছে আরিয়ান, আমি রাজি। তুমি তোমার ডিউটি পালন করো। গাড়িটা একটা ছোট কিন্তু ছিমছাম কাজী অফিসের সামনে এসে থামলো। রনি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। কাজী ইব্রাহিম টেবিলের ওপাশে বসে আছেন। আরিয়ান এবং মেহজাবিন ভেতরে ঢুকলো। আসুন বাবা, রনি আমাকে সব বলেছে। মেয়ের কি এই বিয়েতে পূর্ণ সম্মতি আছে? কোনো জোর জবরদস্তি করা হচ্ছে না তো? ম্যাম, কাজী সাহেবকে আপনার উত্তর দিন। হ্যাঁ কাজী সাহেব, আমার পূর্ণ সম্মতি আছে, আপনি বিয়ের কাজ শুরু করুন। আলহামদুলিল্লাহ। বিয়ের জন্য দেনমোহর ধার্য করতে হবে। যেহেতু পরিস্থিতি একটু জটিল, আপনারা কত টাকা দেনমোহর ঠিক করেছেন? আমার সামর্থ্য খুব বেশি নেই কাজী সাহেব, আমি 10 লাখ টাকা দেনমোহর ধার্য করছি, যার পুরোটা আমি নগদ পরিশোধ করব। রনি, টাকাটা কাজী সাহেবের কাছে দাও। আরিয়ানের কথা শুনে মেহজাবিন অবাক হয়ে গেল। একজন সাধারণ বডিগার্ড নগদ 10 লাখ টাকা দেনমোহর দিচ্ছে। রনি একটা ব্যাগ থেকে টাকা বের করে দিল। কাজী ইব্রাহিম সব কাগজপত্র ঠিক করে মেহজাবিনের দিকে তাকালেন। মা মেহজাবিন, 10 লক্ষ টাকা নগদ দেনমোহর ধার্যে এই আরিয়ানের সাথে আপনার নিকাহ পড়ানো হচ্ছে। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। কবুল। আবার বলুন মা। কবুল। তৃতীয়বার বলুন। কবুল। আলহামদুলিল্লাহ। এবার আরিয়ান বাবা, আপনি বলুন। কবুল। আবার বলুন। কবুল। শেষবার বলুন। কবুল। রনি এবং কাজী অফিসের একজন সহকারী সাক্ষী হিসেবে কাগজে সই করলো। এরপর আরিয়ান এবং মেহজাবিন সই করলো। সম্পূর্ণ ইসলামিক নিয়মে তাদের বিয়ে সম্পন্ন হলো। কাজী সাহেব মোনাজাত ধরে তাদের নতুন জীবনের জন্য দোয়া করলেন। আল্লাহ আপনাদের দাম্পত্য জীবন সুখের করুন, সব বিপদ থেকে রক্ষা করুন। ধন্যবাদ কাজী সাহেব। রনি, গাড়ি রেডি কর, আমরা এবার চৌধুরী ভিলা যাব। মেহজাবিন আরিয়ানের পাশে বসে আছে।
তার মাথায় এখন আরিয়ানের স্ত্রীর পরিচয়। সে আর চোখে আরিয়ানের দিকে তাকালো। লোকটার মুখে কোনো হাসি নেই, কোনো উচ্ছ্বাস নেই, যেন খুব সাধারণ একটা কাজ করে সে বাড়ি ফিরছে। এদিকে চৌধুরী ভিলার অবস্থা খুবই খারাপ। ড্রয়িং রুমে ইন্সপেক্টর কবির বসে আছেন। চৌধুরী সাহেব অস্থির হয়ে পায়চারি করছেন। রফিক সাহেবকে হাতকড়া পরিয়ে সোফায় বসিয়ে রাখা হয়েছে। ফাহিম, নিপা, রুবিনা চৌধুরী এবং তানিয়া সবাই সেখানে উপস্থিত। ইন্সপেক্টর কবির, আমার মেয়ের এখনো কোনো খোঁজ নেই। রহমান কাল রাতে আমার বাড়িতে লোক পাঠিয়েছিল। আমি ওই শয়তানকে ছাড়বো না। আপনি শান্ত হন চৌধুরী সাহেব, আমরা আমাদের সব সোর্স কাজে লাগিয়েছি। সাদাব আর তার গুন্ডারাও নিখোঁজ, আমরা খুঁজছি। বাবা, আমি তো আগেই বলেছিলাম ওই নতুন বডিগার্ডটার কোনো ভরসা নেই। কে জানে, হয়তো ও নিজেই টাকার লোভে মেহজাবিনকে সাদাবের হাতে তুলে দিয়েছে। ঠিকই তো, একটা রাস্তার ছেলেকে আপনি এত বিশ্বাস করলেন বাবা? এখন তো মেয়ের সম্মান আর জীবন দুটোই গেল। কাল সারা রাত মেয়েটা বাইরে ছিল, এখন যদি ফিরেও আসে সমাজ কি আর ওকে ভালো চোখে দেখবে? মেহজাবিন আপুর তো আরিয়ানের সাথে খুব মাখামাখি ছিল, কে জানে হয়তো দুজনে মিলে পালিয়েছে। তোরা একটু চুপ করবি? আমার মেয়েটার কি অবস্থা কে জানে, আর তোরা আছিস নিজেদের নোংরা চিন্তা নিয়ে। ঠিক সেই মুহূর্তে মেইন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো আরিয়ান এবং মেহজাবিন। পুরো ড্রয়িং রুমে স্তব্ধ হয়ে গেল, সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মেহজাবিন দৌড়ে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। বাবা, আমি ঠিক আছি বাবা। মারে, তুই ঠিক আছিস তো? ওই শয়তানরা তোর কোনো ক্ষতি করেনি তো? আরিয়ান, তুমি আমার মেয়েকে সুরক্ষিত ফিরিয়ে এনেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুই সারা রাত কোথায় ছিলি মেহজাবিন? আর এই বডিগার্ডের সাথে তোর এত সকালে ফেরার মানে কি? সত্যিই তো, সারা রাত একটা জোয়ান ছেলের সাথে একা কাটিয়ে এলে। ছি, আমাদের সম্মানে তো আর কিছুই বাকি রইল না। মুখ সামলে কথা বলুন নিপা ম্যাম। আপনি যার সম্পর্কে কথা বলছেন সে এখন আর শুধু চৌধুরী সাহেবের মেয়ে নয়, সে আমার বিবাহিত স্ত্রী। আরিয়ানের এই একটা কথাই পুরো ঘর যেন বাজ পড়ল। চৌধুরী সাহেব বিস্ময়ে হতবাক হয়ে আরিয়ানের দিকে তাকালেন। রবিনা চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। তানিয়ার চোখ কপালে উঠে গেল। তুই কি বললি? তুই মেহজাবিনকে বিয়ে করেছিস? তোর এত বড় সাহস! একটা 2 টাকার কর্মচারী হয়ে তুই আমাদের বাড়ির মেয়ের দিকে হাত বাড়াস? ও মা, এ তো দেখছি সর্ষের মধ্যেই ভূত। আমরা ভয় পাচ্ছিলাম সাদাবকে নিয়ে, আর এই সুযোগ সন্ধানী বডিগার্ড নিজে মেয়েটাকে ফাঁদে ফেলে বিয়ে করে বসলো। বাবা, আপনি ওকে এক্ষুনি পুলিশে দিন। ও নিশ্চয়ই মেহজাবিনকে জোর করে বিয়ে করেছে। আরিয়ান ভাইয়া, আপনি এটা করতে পারলেন? আপনি টাকার লোভী মেহজাবিন আপুকে বিয়ে করলেন? তোরা সবাই চুপ করবি? আরিয়ান আমাকে জোর করেনি, আমি নিজের ইচ্ছায় সজ্ঞানে আরিয়ানকে বিয়ে করেছি। কাজী অফিসে গিয়ে শরীয়ত মেনে আমাদের বিয়ে হয়েছে। মেহজাবিন, তুই এটা কি করেছিস মা? তুই একটা সামান্য বডিগার্ডকে বিয়ে করলি? তুই একবারও আমার কথা, তোর বংশের সম্মানের কথা ভাবলি না? সম্মান? কাল রাতে যখন চাচার দেওয়া ঘুমের ওষুধ খেয়ে তোমরা সবাই ঘুমিয়ে যাচ্ছিলে আর সাদাবের গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ঢুকেছিল, তখন কোথায় ছিল তোমাদের সম্মান? এই আরিয়ান নিজের জীবন ঝুঁকি নিয়ে আমাকে ওই হায়নাদের হাত থেকে বাঁচিয়েছে। সারা রাত আমাকে পাহারা দিয়েছে। ও যদি আমাকে বিয়ে না করতো তাহলে আজ সাদাব আমাকে তার রক্ষিতা বানিয়ে রাখতো। ভাইজান, এই মেয়ে মিথ্যা বলছে। এই বডিগার্ড ওকে জাদু করেছে। আপনি চুপ করুন রফিক সাহেব, আপনার সব কল রেকর্ড আমার কাছে আছে। ইন্সপেক্টর কবির, এই লোক কাল রাতে আমাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। একে অ্যারেস্ট করুন। আরিয়ান, তুমি যা বলছো তার প্রমাণ আছে তো? প্রমাণ আমি আগেই আপনার ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি স্যার। আর হ্যাঁ, রহমান সাহেবের সাথে রফিক সাহেবের ডিলের সব কাগজও আছে। তুই এখানে বেশি জমিদারি ফলানোর চেষ্টা করবি না আরিয়ান। তুই মেহজাবিনকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছিস আমাদের সম্পত্তি হাতানোর জন্য, কিন্তু আমি তোকে এক কানাকড়িও দেব না। আপনাদের সম্পত্তি নিয়ে আমার কোনো আগ্রহ নেই ফাহিম সাহেব। আমি শুধু মেহজাবিনের আইনি স্বামী হিসেবে এখানে দাঁড়িয়েছি, যাতে রহমান সাহেব তার নোংরা হাত মেহজাবিনের দিকে না বাড়াতে পারে। বাহ, কি মহান সাজছেন! আরে বাবা, আপনি তো নিজেই একটা ভিখারি। আপনার ঘরে গিয়ে মেহজাবিন থাকবে কিভাবে? ওই বস্তির ভাঙা ঘরে? আমি কোথায় যাব সেটা আমার স্বামী বুঝবে ভাবি।
তোমাকে তো চিন্তা করতে হবে না। মেহজাবিন, তুই যদি এই ছেলেকে তোর স্বামী হিসেবে মানিস তাহলে এই চৌধুরী বাড়িতে তোর কোনো জায়গা নেই। আমি একজন বডিগার্ডকে আমার জামাই হিসেবে কোনো দিন মেনে নেব না। ঠিক আছে বাবা, তুমি যখন আমাকে মেনে নেবে না তখন আমি আমার স্বামীর সাথেই চলে যাব। আরিয়ান, চলো এখান থেকে। মেহজাবিন আরিয়ানের হাত ধরল। আরিয়ান এক মুহূর্ত চৌধুরী সাহেবের চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে এক নীরব চোখের ভাষা বিনিময় হলো, যা কেউ খেয়াল করলো না। আরিয়ান মেহজাবিনের হাত ধরে মেইন দরজার দিকে পা বাড়ালো। ঠিক তখনই বাইরে থেকে হুড়মুড় করে ভেতরে ঢুকলো সাদাব এবং তার কিছু গুন্ডা। সাদাবের হাতে একটা পিস্তল। কোথায় যাবি তোরা? এত সহজে তোকে আমি যেতে দেবো ভেবেছিস? বডিগার্ড মেহজাবিন শুধু আমার। সাদাব, অস্ত্র নিচে নামাও। তুমি পুলিশের সামনে দাঁড়িয়ে আছো। পুলিশকে আমি পকেটে নিয়ে ঘুরি ইন্সপেক্টর। আপনি চুপ করে সাইডে দাঁড়ান। এই বডিগার্ড আজ আমার হাত থেকে বাঁচবে না। কাল রাতে ও আমার প্ল্যান নষ্ট করেছে। আজ ওকে আমি মেরেই মেহজাবিনকে এখান থেকে নিয়ে যাব। সাদাব, তুই ওর গায়ে হাত দিলে আমি তোকে খুন করে ফেলবো। ও আমার স্বামী। স্বামী? একটা রাস্তার কুকুর তো স্বামী? ঠিক আছে, তাহলে আজ তোর সামনেই তোর এই স্বামীকে আমি কুকুরের মতো মারবো। এই কাল্লু, ধর শালাকে। কাল্লু এবং আরো 4 জন গুন্ডা আরিয়ানের দিকে তেড়ে এলো। আরিয়ান অত্যন্ত শান্তভাবে মেহজাবিনকে একটু পেছনে সরিয়ে দিল। ম্যাম, আপনি ওখানে দাঁড়ান, এদের হিসাব আমি একাই মেটাচ্ছি। কাল্লু একটা লোহার রড দিয়ে আরিয়ানের মাথায় আঘাত করতে গেল। আরিয়ান বিদ্যুৎ গতিতে নিচে বসে গিয়ে কাল্লুর হাঁটুতে এক মারাত্মক লাথি কষালো। কাল্লুর হাঁটু মটকে যাওয়ার শব্দ পুরো ঘরে শোনা গেল। সে আর্তনাদ করে মেঝেতে পড়ে গেল। মার ওকে, মার, গুলি কর। একজন গুন্ডা পিস্তল বের করার আগেই আরিয়ান লাফ দিয়ে শূন্যে উঠে একটা স্পিনিং কিক মেরে গুন্ডাটার হাত থেকে পিস্তল ফেলে দিল। মাটিতে নেমেই সে পরপর দুজনকে এমনভাবে ঘুষিয়ে আর লাথি মারল যে তারা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলল। আরিয়ানের প্রতিটি মুভমেন্ট এত নিখুঁত, এত দ্রুত আর এত বিধ্বংসী যে ইন্সপেক্টর কবির নিজেও অবাক হয়ে দেখছেন। ফাহিম এবং নিপা ভয়ে সোফার পিছনে লুকিয়ে পড়েছে। মাত্র 1 মিনিটের মধ্যে সাদাবের সব গুন্ডা মেঝেতে পড়ে কাতরাতে লাগলো। তুই কোনো সাধারণ বডিগার্ড নয়। তুই কোনো সাধারণ বডিগার্ড। কে তুই? সাদাব ভয় পেয়ে নিজের পিস্তলটা আরিয়ানের দিকে তাক করলো, কিন্তু আরিয়ানের চোখে কোনো ভয় নেই। সে শান্ত পায়ে সাদাবের দিকে এগিয়ে যেতে লাগলো। আরিয়ান, যেও না, ওর হাতে পিস্তল আছে। সাদাব, তুই একটা কাপুরুষ। তুই শুধু টাকার জোরে লাফাস। তোর বাবার ক্ষমতা ছাড়া তুই একটা শূন্য। তোর যদি এতই সাহস থাকে তাহলে চালাগুলি। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? আমি 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 তোকে শেষ করে দেবো। সাদাবের আঙ্গুল ট্রিগারে চাপ দেওয়ার ঠিক আগ মুহূর্তেই আরিয়ান একটা জাদুকরী মুভমেন্ট করলো। সে এক ঝটকায় সাদাবের হাতটা উপরের দিকে ঠেলে দিল। একটা বিকট শব্দে গুলিটা ছাদের ঝাড়বাতিতে গিয়ে লাগলো। ঝাড়বাতিটা ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়লো। চোখের পলকে আরিয়ান সাদাবের কবজি মোটকে দিয়ে তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিল এবং সাদাবের বুকে একটা প্রচন্ড শক্তিশালী লাথি মারলো। সাদাব ছিটকে গিয়ে কাঁচের টেবিলের ওপর পড়লো। টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। ইন্সপেক্টর কবির, এদের সবাইকে অ্যারেস্ট করুন। এরা চৌধুরী সাহেবের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে হামলা করেছে। এদের বিরুদ্ধে কড়া কেস হওয়া উচিত। ফোর্স, সবাইকে হাতকড়া পরাও। সাদাব, তোর বাবার ক্ষমতায় তোকে বাঁচাতে পারবে না। তোকে আমি সোজা রিমান্ডে নেব। পুলিশ সাদাব আর তার গুন্ডাদের টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। রফিক সাহেবকেও সাথে নিয়ে গেল পুলিশ। ড্রয়িং রুমের পরিবেশ একদম শান্ত। মেঝেতে কাঁচের টুকরো আর রক্তের দাগ। আরিয়ান নিজের শার্টের হাতা ঠিক করে মেহজাবিনের দিকে তাকালো। চলুন ম্যাম, আমাদের এখানে আর কোনো কাজ নেই। তুই সত্যি সত্যি মেহরজাবিনকে নিয়ে যাবি? বাবা, তুমি কিছু বলছো না কেন? যে মেয়ে আমার সম্মান রাখেনি তার সম্পর্কে আমার আর কিছুই বলার নেই। তুই চলে যা মেহজাবিন, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না। ওগো, এমন কথা বলো না। মেয়েটা কোথায় গিয়ে থাকবে? তুমি কেঁদো না মা, আমি ঠিক থাকবো। বাবা আমাকে ত্যায্য করেছেন, আমি মাথা পেতে নিলাম, কিন্তু আমি আমার স্বামীর সাথেই যাব। মেহজাবিন গিয়ে আরিয়ানের হাত শক্ত করে ধরল। আরিয়ান চৌধুরী সাহেবের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মাথাটা সামান্য নোয়ালো। তারপর মেহজাবিনকে নিয়ে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে এলো। এটা কি হয়ে গেল? মেহজাবিন আপুর সত্যি একটা বডিগার্ডের হাত ধরে চলে গেল? আপদ গেছে, ভালোই হয়েছে। এখন সব সম্পত্তির মালিক আমরা।
বডিগার্ডের সাথে বস্তিতে গিয়ে ধুকে ধুকে মরুক ওই অহংকারী মেয়ে। চৌধুরী সাহেব কোনো কথা না বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন। তার চোখ ছলছল করছে, কিন্তু ঠোঁটের কোণে একটা অস্পষ্ট রহস্যময় হাসি লেগে আছে। আরিয়ান আর মেহজাবিন গাড়িতে উঠল। মেহজাবিন কাঁদছে না, তার চোখে এক দৃঢ় প্রত্যয়। আরিয়ান, আমরা এখন কোথায় যাব? আমার দুনিয়ায়, যেখানে কোনো চৌধুরী ভিলা নেই, কোনো জাঁকজমক নেই, শুধু আমি আছি আর আমার বাস্তবতা আছে। আপনি কি পারবেন সেখানে মানিয়ে নিতে মেহজাবিন? তুমি যেখানে আছো সেটাই আমার দুনিয়া আরিয়ান। তুমি আমাকে শুধু তোমার বুকে একটু জায়গা দিও, আমার আর কোনো কিছুই লাগবে না। আরিয়ান গাড়ি স্টার্ট দিল। সে জানে আসল খেলাটা তো এবার শুরু হতে যাচ্ছে। মেহজাবিন এখনো জানে না যে সে কাকে বিয়ে করেছে এবং আরিয়ানের ওই বাস্তবতা আসলে কতটা চমকপ্রদ। শহরের কোলাহল ছাড়িয়ে গাড়িটা এসে থামলো একটা সরু গলির মুখে। গলির ভেতর গাড়ি ঢোকার উপায় নেই। চারপাশের পরিবেশ একদম সাধারণ, কোথাও কোনো আভিজাত্যের চিহ্ন নেই। আরিয়ান গাড়ি থেকে নেমে মেহজাবিনের দিকে দরজা খুলে দিল। নিচে নামুন মেহজাবিন, এরপরে রাস্তাটা আমাদের হেঁটেই যেতে হবে। এই গলির ভেতর দিয়ে এখানে তো ঠিকমতো হাঁটার জায়গাও নেই। তুমি কোথায় থাকো আরিয়ান? আমি আগেই বলেছিলাম এটা আপনার ওই বিলাসবহুল পৃথিবী নয়, এটা আমার বাস্তব দুনিয়া। এখানে ধুলো আছে, কাদা আছে, আর আছে বেঁচে থাকার লড়াই। এখনো সময় আছে, চাইলে চৌধুরী ভিলায় ফিরে যেতে পারেন। তুমি আমাকে এত দুর্বল ভেবো না আরিয়ান। আমি যখন তোমার হাত ধরেছি তখন তোমার এই ধুলো কাদাতেই আমি আমার রাজপ্রাসাদ বানিয়ে নিব। তুমি সামনে চলো। আরিয়ান হালকা হেসে সামনে হাঁটতে শুরু করলো। মেহজাবিন তার দামি শাড়ি আর হিল জুতো সামলে আরিয়ানের পিছু পিছু গলির ভেতর ঢুকলো। বেশ কিছুটা হাঁটার পর একটা আধা পাকা টিন শেড বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা। আরিয়ান দরজার কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুলে দিল একজন মধ্যবয়সী নারী। ইনি আরিয়ানের মা ফাতেমা। আরে আরিয়ান, তুই এত সকালে? আর তোর সাথে অপরূপ সুন্দরী মেয়েটা কে রে বাপ? মা ভেতরে চলো, সব বলছি। রিয়া কোথায়? রিয়া তো রান্নাঘরে, তোরা ভেতরে আয়। আরিয়ান আর মেহজাবিন ঘরের ভেতর ঢুকলো। ঘরটা বেশ ছোট। একটা পুরনো সোফা, একটা টেলিভিশন আর একটা ছোট ডাইনিং টেবিল রাখা আছে। দেওয়ালের পলেস্তারা কয়েক জায়গা থেকে খসে পড়েছে। মেহজাবিন চারপাশটা দেখছে। ভাইয়া, তুই এসেছিস? আর এই সুন্দর আপুটা কে? তুই কি শেষে কোনো সিনেমার নায়িকাকে তুলে নিয়ে এলি নাকি? বেশি বকিস না রিয়া। মা, মেহজাবিনকে বসতে দাও। বসো মা, বসো। তা বাবা আরিয়ান, পরিচয়টা তো দিলি না। মা, মেহজাবিন চৌধুরী সাহেবের মেয়ে, আর ও এখন শুধু চৌধুরী সাহেবের মেয়ে নয়, ও আমার বিবাহিত স্ত্রী। আজ সকালে আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। আরিয়ানের কথা শুনে ফাতেমা এবং রিয়া দুজনেই চমকে উঠল। ফাতেমার হাত থেকে চায়ের কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। তুই এসব কি বলছিস আরিয়ান? চৌধুরী সাহেবের মেয়ে তোর বউ? তুই কি পাগল হয়েছিস? এত বড় ঘরের মেয়ে আমাদের এই গরিবের কুড়ে ঘরে এসে থাকবে কিভাবে? তুই তো আমাদের সবাইকে বিপদে ফেলে দিলি। মা, আপনি ভয় পাবেন না। আমি নিজের ইচ্ছায় আরিয়ানকে বিয়ে করেছি। আমি জানি আপনাদের এখানে আমার বাবার বাড়ির মতো আরামায়েশ নেই, কিন্তু আমার ওইসব চাই না। আমি আপনাদের মেয়ে হয়েই থাকতে চাই। আপনারা আমাকে মেনে নেবেন না? এ তুমি কি বলছো মা? তুমি এত বড় ঘরের মেয়ে, তোমাকে মেনে না নেওয়ার কি আছে? কিন্তু আমার আরিয়ানের তো কিছুই নেই। ও সামান্য বডিগার্ডের চাকরি করে। তুমি ওর সাথে কষ্ট করবে কিভাবে? আরিয়ান আমার সম্মান বাঁচিয়েছে মা। ওর মতো সাহসী আর সৎ মানুষের সাথে আমি সারা জীবন রাস্তায় থাকতেও রাজি আছি। ভাইয়া, তুই আসলেই একটা জাদুকর। এত সুন্দর আর এত ভালো একটা আপুকে পটিয়ে ফেললি। ভাবি, তুমি কোনো চিন্তা করো না। এই বাড়িতে আমরা তোমাকে রানীর মতো করে রাখবো। রিয়া, তোকে ওর সাথে এত ফ্রি হতে হবে না। তুই গিয়ে তোর ভাবির জন্য এক গ্লাস শরবত নিয়ে আয়। মেহজাবিন, আপনি ওই পাশের ঘরে যান, ওটা আমার ঘর। আজ থেকে ওখানেই আপনাকে থাকতে হবে। মেহজাবিন আরিয়ানের দেখিয়ে দেওয়া ঘরের দিকে পা বাড়ালো। ঘরের ভেতর ঢুকে এসে থমকে দাঁড়ালো। একটা ছোটখাটো একটা লোহার আলমারি আর একটা টেবিল ফ্যান ছাড়া ঘরে আর কিছুই নেই। ভ্যাপসা গরমে ঘরটা একদম সেদ্ধ হয়ে আছে। মেহজাবিন খাটের একপাশে বসলো। কিছুক্ষণ পর আরিয়ান ঘরে ঢুকলো। কি হলো? এই গরমে এখনই হাঁপিয়ে উঠলেন?
এখানে কোনো সেন্ট্রাল এসি নেই মেহজাবিন, রাতে মশার কামড়ও খেতে হবে। তুমি আমাকে সারাক্ষণ এভাবে খোটা না দিলে পারো না? আমি কি একবারও বলেছি আমার গরম লাগছে বা আমার কষ্ট হচ্ছে? মুখে বলার দরকার নেই, আপনার ঘামে ভেজা মুখ দেখেই বোঝা যাচ্ছে রিয়া আপনার জন্য একটা সুতির শাড়ি দিয়ে গেছে। আপনি আপনার এই দামি পোশাকটা বদলে নিন, এটা পরে থাকলে গরমে সেদ্ধ হয়ে যাবেন। কিন্তু আমি তো একা শাড়ি পরতে পারি না, সাইমা বা পার্লার থেকে কেউ এসে আমাকে শাড়ি পরিয়ে দেয়। এখানে সাইমাও নেই, পার্লারও নেই, যা করার নিজেকেই করতে হবে। আমি বাইরে যাচ্ছি, আপনি শাড়িটা পরে নিন। আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেল। মেহজাবিন দীর্ঘশ্বাস ফেলে শাড়িটা হাতে নিল। একটা সাধারণ সুতির শাড়ি, যার দাম হয়তো 1000 টাকার বেশি নয়। সে অনেক কষ্টে প্যাঁচ দিয়ে শাড়িটা পরলো, কিন্তু কুচিগুলো ঠিকমতো বসাতে পারলো না। শাড়ির আঁচলটাও ঠিকমতো সামলাতে পারছে না। দরজা ঠেলে আরিয়ান ভেতরে আসতেই মেহজাবিনের এই এলোমেলো রূপ দেখে সে কয়েক মুহূর্ত থমকে গেল। সুতির শাড়িতে মেহজাবিনের ফর্সা ত্বক আর ছিপছিপে কোমর স্পষ্ট বোঝা যাচ্ছে। আরিয়ানের চোখের দৃষ্টি গাঢ় হয়ে এলো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বলেছিলাম না আমি শাড়ি পরতে পারি না? হাসছো কেন? আমি হাসছি না, তবে আপনাকে এই সাধারণ শাড়িতে যে এতটা সুন্দর লাগবে সেটা আমি ভাবিনি। মনে হচ্ছে কোনো গ্রামের চঞ্চল বউ। তাই? তা তোমার এই গ্রামের বউয়ের শাড়িটা একটু ঠিক করে দাও না, আমি তো কুচিগুলোও ধরতে পারছি না। মেহজাবিন একটু এগিয়ে এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। আরিয়ান মেহজাবিনের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিচে হাঁটু গেড়ে বসলো। তার শক্ত হাত মেহজাবিনের শাড়ির কুচিগুলো আলতো করে ধরতে শুরু করলো। আরিয়ানের আঙ্গুলের স্পর্শ মেহজাবিনের কোমরের কাছে লাগতেই মেহজাবিন কেঁপে উঠলো। একটু স্থির হয়ে দাঁড়ান মেহজাবিন, নইলে শাড়ি ঠিক করা যাবে না। আমি তো স্থির হয়েই দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার হাতের স্পর্শ আমাকে স্থির থাকতে দিচ্ছে কোথায়? তুমি ইচ্ছে করে আমার কোমরে হাত দিচ্ছ আরিয়ান। আমি ইচ্ছে করে কিছুই করছি না, তবে আপনি যদি আমাকে এভাবে উস্কে দেন তাহলে আমি সত্যি সত্যি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবো না। আরিয়ান শাড়ির কুচিগুলো গুজে দিয়ে উঠে দাঁড়ালো। মেহজাবিন হঠাৎ করে আরিয়ানের গলা জড়িয়ে ধরলো। আরিয়ানের ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলল। আমি তো চাই তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। আমি তোমার বউ আরিয়ান, তুমি আমাকে শুধু সম্মান বাঁচানোর দোহাই দিয়ে দূরে সরিয়ে রাখতে পারো না? আমার এই শরীরের উপর, আমার মনের উপর শুধু তোমার অধিকার। মেহজাবিন, এটা চৌধুরী ভিলা নয়, বাইরে মা আর রিয়া আছে। এখন জেদ করবেন না, আমাকে একটু স্পেস দিন। দেব না স্পেস। তুমি কাল রাতে যেমন আমাকে ভালোবেসেছিলে, আমি এখন ঠিক তেমন ভালোবাসা চাই। তুমি কি আমাকে একটুও ভালোবাসো না আরিয়ান? শুধু কি দায়িত্ববোধ থেকেই বিয়ে করেছো? মেহজাবিনের চোখে পানি টলটল করছে। আরিয়ান আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মেহজাবিনকে শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটে একটা গভীর এবং বুনো চুম্বন করলো। মেহজাবিনের সারা শরীর উত্তেজনায় কাঁপতে শুরু করলো। সে আরিয়ানের শার্টের বোতামগুলো খোলার চেষ্টা করলো। আরিয়ানের হাতের বাঁধন মেহজাবিনের কোমরে আরো শক্ত হয়ে বসলো। আপনি আমাকে পাগল করে দেবেন মেহজাবিন, আপনার এই শরীর, আপনার এই সুবাস আমাকে একদম মাতাল করে দিচ্ছে। আমাকে তোমার মাতাল করেই রাখো আরিয়ান, আমি তোমার নেশায় বুঁদ হয়ে থাকতে চাই। ঠিক সেই মুহূর্তে দরজায় টোকা পড়ার শব্দ হলো। আরিয়ান দ্রুত মেহজাবিনকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। মেহজাবিন লজ্জায় লাল হয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করলো। ভাইয়া, ভাবি, খেতে আসো, মা খাবার টেবিলে দিয়েছে। হ্যাঁ আসছি, আপনি চলুন মেহজাবিন। ডাইনিং টেবিলে খুব সাধারণ খাবার, ডাল, আলু ভর্তা, ডিম ভাজি। মেহজাবিন জীবনেও এসব খাবার খায়নি, কিন্তু আজ আরিয়ানের পাশে বসে এই সাধারণ খাবার তার কাছে অমৃতের মতো লাগছে। মারে, আমাদের তো গরিবের সংসার, আজ হুট করে তুই এলি, তাই ভালো কিছু রাখতে পারিনি। তুই একটু কষ্ট করে খেয়ে নে মা। মা, আপনি একদম চিন্তা করবেন না, খাবার খুব পছন্দ হয়েছে, আমার অনেক খিদে পেয়েছে, আমি সব খেয়ে নেব। বেশি ঢং করতে হবে না মেহজাবিন, আপনি এসব খাবার জীবনেও মুখে তোলেননি, না খেতে পারলে জোর করে খাওয়ার দরকার নেই। তুমি কি আমাকে সারাক্ষণ অপমান না করলে শান্তি পাও না? আমি তো খাচ্ছি, তুমি দেখো আমি সবটা শেষ করব। মেহজাবিন জেদ করে অনেকটা খাবার একসাথে মুখে পুরে নিল, কিন্তু ঝালের চোটে তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে কাঁদতে শুরু করলো। আরিয়ান দ্রুত নিজের গ্লাস থেকে পানি মেহজাবিনের মুখের কাছে ধরলো, কিন্তু ঝালের চোটে তার চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। সে কাঁদতে শুরু করলো। আরিয়ান দ্রুত নিজের গ্লাস থেকে পানি মেহজাবিনের মুখের কাছে ধরলো। আমি বলেছিলাম না জেদ করবেন না, নিন পানিটা খেয়ে নিন। আমি ঠিক আছি, ঝালটা একটু বেশি হয়ে গেছে তাই। ভাবি, তুমি ভাইয়ার কথায় একদম কান দিও না।
ও শুধু বাহিরের থেকে এমন রাফ অ্যান্ড টাফ, কিন্তু ভেতর থেকে ও খুবই কেয়ারিং। তুমি দেখো, ও তোমাকে ঠিক রানীর মতোই রাখবে। দুপুর গড়িয়ে বিকেল হলো। মেহজাবিন আরিয়ানের ছোট ঘরে একটা হাত পাখা নিয়ে বসে আছে। প্রচন্ড গরমে তার অবস্থা কাহিল। আরিয়ান বাইরে থেকে ঘরে ঢুকলো, তার হাতে একটা প্যাকেট। এই নিন, রিয়াকে দিয়ে এই টেবিল ফ্যানটা আনিয়েছি, এটা চালিয়ে নিন, গরম একটু কম লাগবে। আর এই প্যাকেটে আপনার জন্য কিছু সাধারণ পোশাক আর দরকারি জিনিস আছে। তুমি আমার জন্য এত কিছু করছো আরিয়ান? তুমি তো বলেছিলে আমি এখানে কষ্ট করলে তোমার কিছু যায় আসে না। আমার যায় আসে না ঠিকই, কিন্তু আপনি আমার স্ত্রী, আপনার বেসিক প্রয়োজন মেটানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। শুধুই দায়িত্ব, এর মধ্যে কি একটুও ভালোবাসা নেই? ভালোবাসার কথা শোনার জন্য খুব তাড়াহুড়া করবেন না মেহজাবিন, সময় আসুক, আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সন্ধ্যা নামতেই গলির ভেতর একটা বিশাল কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে ফাহিম এবং নিপা নামলো। তাদের চোখে মুখে চূড়ান্ত তাচ্ছিল্য। এলাকার মানুষজন অবাক হয়ে তাদের দেখছে। ফাহিম সোজা আরিয়ানের বাড়ির দরজায় এসে ধাক্কা দিল। আরিয়ান দরজা খুলল। বাহ, এই তাহলে তোর রাজপ্রাসাদ, গরিবের বস্তি। এখানেই তুই চৌধুরী বংশের মেয়েকে লুকিয়ে রেখেছিস? ফাহিম সাহেব, আপনি এখানে কি চাইছেন? আমরা তো এখানে আসতেই চাইনি। এই নোংরা বস্তিতে পা রাখলে আমাদের স্ট্যাটাস খারাপ হয়, কিন্তু তোমার মতো একটা ভিখারির হাত থেকে মেহজাবিনকে উদ্ধার করতে বাবা আমাদের পাঠিয়েছেন। মেহজাবিন ঘরের ভেতর থেকে ফাহিম এবং নিপার গলা শুনে দ্রুত বাইরে বেরিয়ে এলো। ভাইয়া ভাবি, তোমরা এখানে কি করছো? বাবা পাঠিয়েছেন মানে কি? বাবা তো আমাকে ত্যায্য করেছেন। বাবা রাগের মাথায় বলেছিলেন, কিন্তু তোর এই বস্তির জীবন দেখে বাবা খুব কষ্ট পাচ্ছেন। এই নে আরিয়ান, এখানে একটা ব্যাংক চেক আছে, তুই যত টাকা চাস বসিয়ে নে, বিনিময়ে মেজজামিনকে এখানেই তালাক দিয়ে দে। তোর তো টাকার জন্যই ওকে বিয়ে করা, তাই না? ঠিকই তো, তোর মতো রাস্তার ছেলের এই 10 লাখ 20 লাখ টাকায় জীবন পার হয়ে যাবে। এই মেয়েকে দিয়ে তুই কি করবি? দেখছিস না এক বেলাতেই গরম আর মশার কামড়ে মেয়ের কি হাল হয়েছে। আপনাদের কথা শেষ হয়েছে? ফাহিম সাহেব, আপনি যদি মেহজাবিনের ভাই না হতেন তাহলে এই ব্ল্যাঙ্ক চেক আমি আপনাকে খাইয়ে দিতাম। আমার স্ত্রীকে কেনার মতো টাকা আপনাদের পুরো চৌধুরী বংশের নেই। তুই একটা সামান্য বডিগার্ড হয়ে আমাকে ধমকাচ্ছিস? আমি চাইলে এক্ষুনি পুলিশ ডেকে তোকে জেলে পাঠাতে পারি। তুই মেহরজাবিনকে জোর করে আটকে রেখেছিস। ভাইয়া, তুমি তোমার সীমা পার করছো। আরিয়ান আমাকে আটকে রাখেনি, আমি নিজের ইচ্ছায় ওর কাছে আছি, আর আমি এখানেই থাকবো। তুমি এই চেক নিয়ে এখান থেকে বিদায় হও। মেহজাবিন, তুই এই ভিখারিটার জন্য নিজের পরিবারের মুখে চুনকালি মাখছিস। বাবা বলেছেন তুই যদি আজই একে তালাক দিয়ে ফিরে না যাস তাহলে তোর সব ব্যাংক অ্যাকাউন্ট, তোর সব ক্রেডিট কার্ড আজ রাতেই ব্লক করে দেওয়া হবে। তুই রাস্তায় রাস্তায় ভিক্ষে করবি। করে দিক ব্লক, আমার কোনো টাকার দরকার নেই। আমার স্বামী আমাকে ডাল ভাত খাওয়ালে আমি সেটাই আনন্দের সাথে খাবো। তোমরা এখান থেকে এক্ষুনি চলে যাও। আমি আরিয়ানের স্ত্রী, এটাই আমার শেষ পরিচয়। তুই পস্তাবি মেহরজাবিন, এই লোকটা তোকে দুদিন পর রাস্তায় ছুঁড়ে ফেলবে। চল নিপা, এরা লাথির যোগ্য। ফাহিম আর নিপা চেকটা ছুঁড়ে ফেলে গট গট করে চলে গেল। মেহজাবিন দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। আরিয়ান নিচু হয়ে চেকটা কুড়িয়ে নিল, তারপর মেহজাবিনের কাছে এসে দাঁড়ালো। আপনি কাঁদছেন কেন? ফাহিম সাহেব তো মিথ্যে কিছু বলেননি। আমি তো গরিব। আপনি কি ভয় পাচ্ছেন আপনার কার্ড ব্লক হয়ে যাবে বলে? তুমি আমাকে এত নিচু মানসিকতার ভাবো আরিয়ান? আমি কাঁদছি কারণ আমার নিজের ভাই তোমার সাথে কুকুরের মতো ব্যবহার করলো, আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমার বাবার টাকায় তোমার সংসার চলে না আরিয়ান। আমি জানি তুমি নিজের পরিশ্রমে মাথা উঁচু করে বাঁচো। মেহজামিন, শান্ত হন। আমি এসব কথাই কিছুই মনে করিনি। আপনি আমার পাশে থাকলে আমার আর কারো সার্টিফিকেটের দরকার নেই। রাত গভীর হয়েছে। ফাতেমা এবং রিয়া ঘুমিয়ে পড়েছে। আরিয়ানের ছোট্ট ঘরে শুধু টেবিল ফ্যানের শব্দ। মেহজাবিন খাটের একপাশে শুয়ে আছে। গরম আর দুশ্চিন্তায় তার ঘুম আসছে না। আরিয়ানের ঘরের মেঝেতে একটা তোশক বিছিয়ে শুয়ে আছে। আরিয়ান, তুমি নিচে শুয়ে আছো কেন? খাটে তো জায়গা আছে, তুমি এখানে আসো। আমি নিচেই ঠিক আছি, আপনি ঘুমিয়ে পড়ুন। তুমি যদি খাটে না আসো আমি ফ্লোরে গিয়ে তোমার সাথে শুবো। তুমি জানো আমি কতটা জেদি।
আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে তোষক থেকে উঠে খাটে এসে বসলো। মেহজাবিন সাথে সাথে আরিয়ানের বুকে মাথা রেখে তাকে 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। আরিয়ানের পেশিবহুল শরীর খালি গায়ে থাকায় মেহজাবিন তার শরীরের প্রতিটি খাঁজ অনুভব করতে পারছে। আরিয়ান, আজ সারা দিন আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে, তুমি আমাকে একটু আদর করো না, আমাকে ভুলিয়ে দাও এই দুনিয়ার সব কষ্ট। মেহজাবিন, আমি আপনার সাথে কোনো জোর করতে চাই না। আপনি আজ খুব ক্লান্ত। আমি ক্লান্ত নই আরিয়ান, আমি তোমাকে চাই, তুমি আমার স্বামী, আমাকে তোমার অধিকার দাও। মেহজাবিনের চোখে এক তীব্র আকুতি। আরিয়ান আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে মেহজাবিনকে নিজের শরীরের নিচে চাপা দিল। অন্ধকারের মাঝে আরিয়ানের চোখ দুটো জল করছে, তার গরম নিঃশ্বাস মেহজাবিনের মুখে আছড়ে পড়ছে। আপনি আমাকে বারবার বাধ্য করেন মেহজাবিন। আপনি জানেন না এই পশুটা একবার খাঁচা থেকে বেরোলে কি করতে পারে। আমি দেখতে চাই তোমার পশুকে, আমাকে ছিঁড়ে খাও আরিয়ান, আমি শুধু তোমার হতে চাই। আরিয়ানের আর এক মুহূর্ত দেরি না করে মেহজাবিনের ঠোঁটে বন্যভাবে ঝাঁপিয়ে পড়ল। তার 2 হাত মেহজাবিনের শরীরের প্রতিটি স্পর্শকাতর জায়গায় অধিকার বসাতে লাগলো। মেহজাবিনের শরীর উত্তেজনায় ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ থেকে একটা মিষ্টি গোঙানির শব্দ বেরিয়ে এলো। ছোট ঘরের বদ্ধ পরিবেশ, ভ্যাপসা গরম আর দুজনের শরীরের ঘাম মিলে এক তীব্র নেশার সৃষ্টি হলো। আরিয়ানের প্রতিটি স্পর্শ মেহজাবিনের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছিল। আরিয়ান, তুমি এত বুনো কেন? আমি তো আপনাকে আগেই সাবধান করেছিলাম মেহজাবিন, এখন আর পেছানোর রাস্তা নেই। আজ রাতে আপনাকে আমার পুরোটা নিতে হবে। আরিয়ান মেহজাবিনের শাড়ির আঁচল সরিয়ে তার ঘাড়ে বুকে গভীর চুম্বন করতে লাগলো। মেহজাবিন তার 2 হাত দিয়ে আরিয়ানের পিঠ খামচে ধরলো। তাদের মিলনের তীব্রতায় পুরনো খাটটা ক্যাচক্যাচ শব্দ করতে লাগলো। এই গরিবের কুড়ে ঘর একটা সাধারণ ফ্যানের নিচে মেহজাবিন জীবনের সবচেয়ে চরম সুখ অনুভব করলো। সে ভুলে গেল তার বাবার রাজপ্রাসাদ, ভুলে গেল ফাহিমের অপমান। তার পৃথিবীতে এখন শুধু আরিয়ান আর তার বন্য ভালোবাসা। ভোর রাত, মেহজাবিন আরিয়ানের বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ান খুব সাবধানে মেহজাবিনকে বিছানায় শুইয়ে দিয়ে মেঝেতে রাখা নিজের ফোনটা হাতে নিল। স্ক্রিনে রনির মেসেজ। বস, সাদাব জামিন পেয়ে গেছে। রহমান সাহেব কাল সকালে আপনার বস্তিতে হামলা করার জন্য বিশাল গুন্ডা বাহিনী রেডি করছেন। আর একটা খবর আছে, চৌধুরী সাহেবও সব জানতে পেরেছেন। রনি, আমাদের স্পেশাল ফোর্সকে স্ট্যান্ড বাই রাখো। কাল সকালের পর আর রহমান নামের কোনো মাফিয়া এই শহরে থাকবে না। আর মেহজাবিন, ওকে কাল বড় একটা ধাক্কা সামলাতে হবে। আরিয়ান ফোনটা রেখে মেহজাবিনের দিকে তাকালো। তার চোখে এখন আর কোনো সাধারণ বডিগার্ডের অসহায়ত্ব নেই, বরং আছে এক দুর্ধর্ষ স্পেশাল এজেন্টের আত্মবিশ্বাস। কালকের সকালটা চৌধুরী ভিলা এবং মেহজাবিনের জীবনে এক অভাবনীয় সত্য উন্মোচন করতে যাচ্ছে। আরিয়ান, কোথায় তুমি? এই সকালবেলা কোথায় গেলে? আমি এখানেই আছি মেহজাবিন। আপনার কি ঘুম ভেঙেছে? গরম কি খুব বেশি লাগছে? মেহজাবিন চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। সে দেখলো আরিয়ান ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ আরিয়ানের পরনে সাধারণ শার্ট প্যান্ট নেই। সে একটা সম্পূর্ণ কালো রঙের ট্যাকটিক্যাল কমান্ডো ড্রেস পরে আছে, পায়ে ভারী বুট, কোমরের বেল্টে একটা পিস্তল গোজা। আরিয়ানকে দেখে মেহজাবিনের ঘুম পুরোপুরি ছুটে গেল। আরিয়ান, তুমি এই পোশাক কেন পরেছো? কোমরে আবার পিস্তল, কি হচ্ছে এসব? কাল রাতের এই সুন্দর মুহূর্তগুলোর পর সকালে উঠে তোমাকে এমন ভয়ঙ্কর রূপে দেখতে হবে আমি তো ভাবিনি। আমি আপনাকে বলেছিলাম মেহজাবিন, আজ সকালটা আমাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে। রহমান সাহেব আর সাদাব বিশাল দলবল নিয়ে এই বস্তির দিকে আসছে। ওরা যে কোনো সময় এখানে পৌঁছে যাবে। কি? সাদাব তো পুলিশের কাছে ছিল, ও ছাড় পেল কিভাবে? আর ওরা এখানে আসছে মানে? আমরা তো পুলিশকে খবর দেব। তুমি একা ওদের সাথে পারবে না আরিয়ান, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, আমার খুব ভয় করছে। পালানোর অভ্যাস আমার নেই মেহজাবিন। আর পুলিশের কথা বলছেন, পুলিশ ওদের পকেটে, কিন্তু আমার পকেটে কি আছে সেটা ওরা আজ হাড়ে হাড়ে টের পাবে। আপনি একদম ভয় পাবেন না, ঘরের ভেতরেই থাকবেন। আমি তোমাকে একা মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ঘরের ভেতরে বসে থাকবো? অসম্ভব, আমি তোমার স্ত্রী, আমি তোমার সাথেই বাইরে যাব। ওরা আমার কি করবে? মেরে ফেলবে দিক মেরে। আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। মেহজাবিন জেদ ধরে আরিয়ানের হাত চেপে ধরলো। ঠিক তখনই বাইরে থেকে প্রচন্ড হইচই আর গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। বস্তির সাধারণ মানুষ ভয়ে চিৎকার করে এদিক সেদিক পালাতে শুরু করলো। আরিয়ানের বাড়ির টিনের দরজায় সজোরে লাথি মারলো কেউ। বডিগার্ড? এই 2 টাকার বডিগার্ড, বেরো ঘর থেকে। তোর এত বড় সাহস, তুই আমার হবু বউকে নিয়ে এই বস্তিতে পালিয়ে এসেছিস? আজ তোর লাশ আমি এই বস্তির কুকুরকে দিয়ে খাওয়াবো।
দরজা ভাঙ কাল্লু, ওই রাস্তার ভিখারিকে টেনে হিঁচড়ে বাইরে বের কর। আজ আমি ওর চামড়া দিয়ে জুতো বানাবো। চৌধুরী আমার সাথে টেক্কা দিতে এসেছিল, আজ ওর মেয়ের সামনে ওর স্বাদের বডিগার্ডকে আমি টুকরো টুকরো করব। আরিয়ান খুব শান্ত পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। বাইরে রহমান সাহেব, সাদাব, কাল্লু এবং অন্তত 50 জন সশস্ত্র গুন্ডা দাঁড়িয়ে আছে। পুরো গলিটা তারা ঘিরে ফেলেছে। মেহজাবিন ভয় পেয়ে আরিয়ানের পিছনে এসে দাঁড়ালো। এত চিল্লাচিল্লি করার কি আছে রহমান সাহেব? আমি তো ঘরেই ছিলাম। আর সাদাব, কাল রাতে পুলিশের রিমান্ডে মার খেয়েও তোর শিক্ষা হয়নি, সকালে জামিন পেয়েই আবার মরতে চলে আসছিস। মুখ সামলে কথা বল রাস্তার ভিখারি। তুই ভেবেছিস 2-4টে কারাটে জানলে তুই হিরো হয়ে যাবি? দেখ আমার পিছনে কত লোক, তুই আজ বাঁচবি কিভাবে? মেহজাবিনকে আমার হাতে তুলে দে আর নিচে আমার পায়ে ধরে মাপ চা, হয়তো তোকে আমি এক গুলিতে মুক্তি দিয়ে দেবো। মুখ তুই সামলে কথা বল সাদাব। ও রাস্তার ভিখারি নয়, ও আমার স্বামী। আমরা ইসলামী শরীয়ত মেনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। তুই যদি ওর গায়ে একটা আঁচড়ও দিস, আমি তোকে নিজ হাতে খুন করব। বাবা তোকে ছাড়বে না। হা 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 হা, চৌধুরী আমাকে ছাড়বে না? তোর বাবা তো নিজেই সম্মান বাঁচাতে ঘরে মুখ লুকিয়ে বসে আছে, আর তুই বলছিস বিয়ে করছিস? ওই বিয়ের কোনো আইনি দাম আমার কাছে নেই। আজ ওই বডিগার্ডকে মারার পর আমি তোকে তুলে নিয়ে যাব, আর কালেই শাহাদাবের সাথে তোর বিয়ে দেব। কেউ আটকাতে পারবে না। রহমান সাহেব, বয়স হয়েছে, এখন তো একটু বুদ্ধি খাটান। আপনি কি সত্যি ভেবেছেন আমি কোনো সাধারণ বডিগার্ড? আর আপনি চাইলেই আমার স্ত্রীকে এখান থেকে তুলে নিয়ে যেতে পারবেন? বাবা, এই লোকটার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। ওকে গুলি করো। সাদাব তার পিস্তল বের করে আরিয়ানের দিকে তাক করলো। মেহজাবিন চিৎকার করে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো, কিন্তু আরিয়ান এক হাতে মেহজাবিনকে সরিয়ে দিয়ে মুচকি হাসলো। সে তার পকেট থেকে একটা ছোট রিমোট বের করে তাতে চাপ দিল। খেলা তো সবে শুরু হলো সাদাব, এবার ওপরের দিকে তাকা। মুহূর্তের মধ্যে পুরো বস্তির চারপাশটা থেকে বিকট আওয়াজ আসতে শুরু করলো। প্রতিটি কালো রঙের হেলিকপ্টার মাথার ওপর চক্কর দিতে লাগলো। গলির 2 হাত দিয়ে অন্তত 20টা কালো এসইভি গাড়ি ঢুকে পুরো এলাকা ব্লক করে দিল। গাড়িগুলো থেকে কালো পোশাক পরা অত্যাধুনিক অস্ত্র হাতে প্রায় 100 স্পেশাল ফোর্সের কমান্ডো নেমে এসে রহমান সাহেবের গুন্ডাদের ঘিরে ফেললো। গুন্ডারা ভয় পেয়ে নিজেদের অস্ত্র ফেলে হাত ওপরে তুলে দাঁড়ালো। সাদাব আর রহমান সাহেব আতঙ্কে জমে গেলেন। পজিশন ক্লিয়ার স্যার, পুরো এলাকা আমাদের কন্ট্রোলে আছে। রনি কমান্ডোদের ইউনিফর্ম পরে এগিয়ে এসে আরিয়ানকে একটা স্যালুট দিল। মেহজাবিন চোখ বড় বড় করে এই দৃশ্য দেখছে, তার কিছুই বিশ্বাস হচ্ছে না। বাবা এসব কি হচ্ছে? এরা কারা? স্পেশাল ফোর্স তো শুধু মন্ত্রীদের পাহারায় থাকে। তুই আসলে কে? তুই তো চৌধুরীর বডিগার্ড ছিলি, তোর আদেশে স্পেশাল ফোর্স কেন চলছে? আমার নাম মেজর আরিয়ান শিকদার, স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরোর আন্ডার কভার অফিসার। আর হ্যাঁ, দেশের সবচেয়ে বড় শিল্পপতি শিকদার গ্রুপের চেয়ারম্যান মিস্টার আরমান শিকদারের একমাত্র ছেলে। বডিগার্ড আমি ছিলাম না রহমান সাহেব, ওটা আপনাদের মতো ইঁদুরদের গর্ত থেকে বের করার জন্য পাতা একটা ফাঁদ ছিল। কি? মেজর আরিয়ান শিকদার গ্রুপের ছেলে? তুমি এত বড় একজন মানুষ? মেহজাবিন কথাগুলো বলতে বলতেই পেছনের দিকে 2 পা পিছিয়ে গেল। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঠিক সেই মুহূর্তেই একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি এসে সেখানে থামলো। গাড়ি থেকে নামলেন চৌধুরী সাহেব, তার পেছনে পেছনে ফাহিম এবং নিপাও নামলো। ফাহিম এবং নিপার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে আছে। সাবাস আরিয়ান, সাবাস আমার ছেলে। আমি জানতাম তুমি ঠিকই এই শয়তানদের জালে ফেলবে। চৌধুরী, তুই সব জানতি? তুই এই প্ল্যান করছিস? হ্যাঁ রহমান, তুই যখন আমার কোম্পানি ধ্বংস করার জন্য তলে তলে প্ল্যান করছিলি, তখন আমি আইজি সাহেব আর আরমান শিকদারের সাথে কথা বলে এই মাস্টার প্ল্যানটা করি। তুই খুব ধরিবাজ ছিলি, তোর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। তোকে হাতে নাতে ধরার জন্যই আরিয়ানকে আমার বাড়িতে বডিগার্ড সাজিয়ে আনা হয়েছিল। বাবা, তুমি সব জানতে, তাহলে আমাদের কেন জানানি? আমরা তো আরিয়ানকে কত অপমান করেছি। হায় আল্লাহ, আমি তো ওনাকে ভিখারি বলেছিলাম, উনি তো আমাদের চেয়েও 10 গুণ বড় লোক। আমাকে মাফ করে দেবেন আরিয়ান ভাই, আমরা না বুঝে অনেক বড় অপরাধ করে ফেলেছি।
আপনাদের মাফ করার অধিকার আমার নেই নিপা ম্যাম। আপনাদের যা শাস্তি পাওয়ার সেটা মেহজাবিন দেবে। রনি, রহমান, সাদাব আর এদের সব গুন্ডাকে অ্যারেস্ট করো। এদের নামে দেশদ্রোহিতা, অবৈধ অস্ত্র রাখা আর খুনের চেষ্টার মামলা হবে। এদের যেন সারা জীবন জেলের ভাত খেতে হয়। ইয়েস স্যার। স্পেশাল ফোর্সের জওয়ানরা রহমান সাহেব এবং সাদাবকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলল। সাদাব মাথা নিচু করে কাঁদছে। পুরো এলাকার পরিবেশ এখন শান্ত। চৌধুরী সাহেব হাসি মুখে মেহজাবিনের দিকে এগিয়ে গেলেন। মা, মেহজাবিন, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর সুরক্ষার জন্যই তোকে গতকাল ত্যায্য করার নাটক করেছিলাম। আমি জানতাম আরিয়ানের মতো যোগ্য, সাহসী আর ভালো ছেলে এই দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। আমি চেয়েছিলাম তোদের বিয়েটা যেন পাকাপোক্ত হয়। বাবা, তুমি আমার সাথে এত বড় একটা নাটক করলে, আর তুমি তো আরো বড় ধোঁকাবাজ, মেজর আরিয়ান শিকদার। মেহজাবিন রাগে ফুঁসতে ফুঁসতে আরিয়ানের বুকে দুম করে একটা ঘুষি মারল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আরিয়ান হাসি মুখে মেহজাবিনের হাত দুটো ধরে ফেলল। তুমি আমার আবেগ নিয়ে খেলেছো আরিয়ান। তুমি আমাকে গরিব বডিগার্ড সেজে ধোকা দিয়েছো। কাল রাতে আমি যখন তোমার জন্য আমার বাবার সব সম্পত্তি ছেড়ে এই বস্তিতে এসেছিলাম, তখন তুমি মনে মনে খুব হেসেছিলে, তাই না? ভেবেছিলে মেয়েটা কি বোকা। তুমি আমাকে একটুও ভালোবাসো না, তুমি শুধু তোমার ডিউটি করেছো। মেহজাবিন, শান্ত হন, আমাকে বলতে দিন। হ্যাঁ, আমি স্পেশাল ইন্টেলিজেন্সের অফিসার। এই মিশনে আসাটা আমার ডিউটি ছিল, কিন্তু আপনাকে ভালোবাসাটা আমার কোনো ডিউটি ছিল না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। মিথ্যে কথা, তুমি সব মিথ্যে বলছো। আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না। তুমি আমাকে শুধু মোহরানা 10 লাখ টাকার চুক্তিতে বিয়ে করেছো। ওই 10 লাখ টাকা আমার এক মাসের পকেট মানিও নয় মেহজাবিন। আর চুক্তি, কাল রাতেই বদ্ধ করে ঘামে ভেজা শরীরে আপনি আমাকে যে অধিকার দিয়েছেন সেটা কোনো চুক্তির মধ্যে পড়ে না। আমি আপনার বডিগার্ড হিসেবে আসলেও প্রথম দিন থেকে আপনার জেদ, আপনার রাগ আর আপনার ওই মায়াবী চোখের প্রেমে পড়ে গিয়েছিলাম। আমি চেয়েছিলাম আপনি যেন আমাকে আরিয়ান হিসেবে ভালোবাসেন, শিকদার গ্রুপের ওয়ারিশ হিসেবে নয়। মেহজাবিন মা, আরিয়ান ঠিক বলছে। ও তোকে সত্যি খুব ভালোবাসে, আর ও তোকে নিজের যোগ্যতায় জয় করেছে। ফাহিম, তোরা যে কাল এসে আরিয়ানকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে অপমান করেছিস, সেজন্য তোদের লজ্জিত হওয়া উচিত। আমরা সত্যিই খুব লজ্জিত বাবা। মেহজাবিন, তুই আমাদের ক্ষমা করে দিস। ভাইয়া, তুমি টাকার অহংকারে একজন সৎ মানুষকে অপমান করেছো। আজ যদি আরিয়ান সত্যিই গরিব হতো, তাহলে কি তোমরা ওকে মেনে নিতে না? আরিয়ান, তুমি তোমার ডিউটি শেষ করেছো। রহমান সাহেব ধরা পড়েছে। এবার তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমার মতো ধোঁকাবাজের সাথে সংসার করব না। মেহজাবিন উল্টে ঘুরে হাতটা ধরতেই আরিয়ান এক ঝটকায় তার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিল। সবার সামনেই আরিয়ান মেহজাবিনের কোমরে শক্ত করে হাত রাখলো। মেহজাবিন অবাক হয়ে আরিয়ানের দিকে তাকালো। ডিভোর্স এত সোজা নাকি? আপনি আমার বিবাহিত স্ত্রী মেহজাবিন। আপনি চাইলে পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারেন, কিন্তু আমার কাছ থেকে পালাতে পারবেন না। আপনার ওই বডিগার্ড স্বামী আজ থেকে আপনার পার্মানেন্ট স্বামী। ছাড়ো আমাকে। বাবা আর ভাইয়া দাঁড়িয়ে আছেন সামনে, তোমার একটুও লজ্জা নেই? আমার নিজের বউকে ধরতে আমার আবার কিসের লজ্জা? চৌধুরী স্যার, আপনি ফাহিম সাহেবদের নিয়ে বাড়ি যান। মেহজাবিনের সব জিনিসপত্র আমার আসল বাড়িতে পাঠিয়ে দেবেন। আজ থেকে মেহজাবিন শিকদার ভিলাতেই থাকবে। ঠিক আছে বাবা আরিয়ান, আমি সব পাঠিয়ে দেব। তুই আমার মেয়েটাকে সুখে রাখিস। চৌধুরী সাহেব হাসতে হাসতে গাড়িতে উঠে চলে গেলেন। ফাহিম এবং নিপাও মুখ নিচু করে চলে গেল। পুরো গলি এখন একদম ফাঁকা। আরিয়ান মেহজাবিনকে কোলে তুলে নিল। আরে কি করছো তুমি? আমাকে নামাও, রাস্তার মানুষ দেখছে। মা আর রিয়া ঘরের ভেতরে থেকে দেখছে। দেখুক, আজ পুরো দুনিয়া দেখুক মেজর আরিয়ান শিকদার তার বউকে কিভাবে ভালোবাসে। কাল রাতে আপনি আমাকে বলেছিলেন না আপনার সব সীমা ভেঙে দিতে? আজ রাতে শিকদার ভিলার সেন্ট্রাল এসির নিচে আমি আপনাকে বোঝাবো আমার আসল রূপ কতটা বুনো হতে পারে। তুমি আসলে একটা অসভ্য লোক। একটা স্পেশাল ইন্টেলিজেন্স অফিসার এতটা নির্লজ্জ হয় কিভাবে? শুধু বউয়ের কাছে নির্লজ্জ? এবার চুপচাপ আমার গলায় হাত দিয়ে জড়িয়ে ধরুন, আমি আপনাকে আমার আসল দুনিয়ায় নিয়ে যাচ্ছি। আরিয়ান মেহজাবিনকে কোলে নিয়েই নিজের স্পেশাল এসইউভিতে গিয়ে বসলো।
মেহজাবিন আরিয়ানের বুকের উপর মাথা রাখলো। তার সব রাগ যেন নিমেষেই গলে পানি হয়ে গেছে। এই মানুষটার বুকে যে শান্তি আছে সেটা পৃথিবীর আর কোথাও নেই। গাড়ি এসে থামলো শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত শিকদার ভিলার সামনে। বিশাল বড় এক রাজপ্রাসাদ, চৌধুরী ভিলার কাছে কিছুই না। আরিয়ানের বাবা মা আগে থেকে গেটে দাঁড়িয়েছিলেন মেহজাবিনকে বরণ করার জন্য। আয় মায়, আমার ছেলেটা তোকে পাওয়ার জন্য কত পাগল ছিল সেটা আমি জানি। তুই আমাদের ঘরের লক্ষ্মী। আমাকে মাফ করবেন আন্টি, আমি না বুঝে আরিয়ানকে অনেক কটু কথা বলেছি। আরে পাগলি, আমি তোর শাশুড়ি, আমাকে মা ডাকবি। আর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো হবেই। যা, তোরা তো অনেক ক্লান্ত, নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম নে। আরিয়ান মেহজাবিনের হাত ধরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো। আরিয়ানের নিজের ঘরটা বিশাল বড়, পুরো ঘরে দামি আসবাবপত্র, সফট লাইটিং আর ফুলে ফুলে সাজানো। মেহজাবিন মুগ্ধ হয়ে ঘরের চারপাশটা দেখছে। ওয়াও আরিয়ান, তোমার ঘরটা এত সুন্দর আর এত বড় খাট। পছন্দ হয়েছে আপনার? কাল রাতের ওই ভাঙা খাটের ক্যাচ ক্যাচ শব্দ আজ আর শুনতে হবে না। তুমি আসলে একটা বাজে লোক, সারাক্ষণ শুধু নোংরা কথা। আমি তোমার সাথে কথা বলবো না। মেহজাবিন মুখ ঘুরিয়ে ব্যালকনির দিকে যেতে নিলেই আরিয়ান পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। আরিয়ানের শক্ত থুতনি মেহজাবিনের কাঁধের ওপর রাখা। আরিয়ানের গভীর শ্বাস মেহজাবিনের ঘাড়ে আছড়ে পড়ছে। মেহজাবিনের সারা শরীরে আবার সেই পরিচিত বিদ্যুৎ খেলে গেল। আমি বাজে লোক হতে পারি, কিন্তু এই বাজে লোকটাই আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে। মেহজাবিন, আপনি আমার জীবনের সেই আলো যা আমি এতদিন খুঁজছিলাম। তুমি কি আমাকে আর কখনো ধোকা দেবে না তো আরিয়ান? আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্তও বাঁচতে পারবো না। স্পেশাল ফোর্স কমান্ডোরা কখনো ধোকা দেয় না মেহজাবিন, তারা শুধু প্রোটেক্ট করতে জানে। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে প্রোটেক্ট করব। আরিয়ান মেহজাবিনকে নিজের দিকে ঘুরিয়ে নিল। মেহজাবিন আরিয়ানের চোখের দিকে তাকালো। সেই চোখে আর কোনো লুকোচুরি নেই, কোনো রহস্য নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা। মেহজাবিন দুই হাত দিয়ে আরিয়ানের গলা জড়িয়ে ধরলো এবং নিজের ঠোঁট জোড়া আরিয়ানের ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আরিয়ানের হাতের স্পর্শে মেহজাবিনের শাড়ির আঁচল ধীরে ধীরে মেঝেতে খসে পড়ল। বিশাল এই রাজকীয় ঘরের ভেতর নরম বিছানায় তারা একে অপরের মধ্যে সম্পূর্ণ বিলীন হয়ে গেল। তাদের এই মিলনে কোনো ভয় ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না, ছিল শুধু দুটি স্বাধীন আত্মার একাকার হয়ে যাওয়ার গল্প। আরিয়ান, আমি তোমাকে ভালোবাসি, আমার বডিগার্ড স্বামী। আমিও আপনাকে ভালোবাসি মেহজাবিন, শুধু বডিগার্ড নয়, আপনার সারা জীবনের পাহারাদার হিসেবে। মেহজাবিনের জীবনের সব জেদ, সব অহংকার আরিয়ানের এই গভীর ভালোবাসার কাছে হার মানল। বডিগার্ড সেজে আসা এক মেজর এভাবেই একটা বড়লোকের মেয়র হৃদয় জয় করে তাকে নিজের রানীতে পরিণত করলো। আর এভাবেই সমাপ্ত হলো তাদের এই অদ্ভুত, রোমাঞ্চকর এবং ভালোবাসায় ভরপুর গল্পের।